তো সবাইকে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডির 0201 পাওয়ার সিস্টেম পার্ট 1 এর ইলেকট্রিক্যাল ডিজাইন অফ ট্রান্সমিশন লাইনের 14 নম্বর ক্লাস, যেটির সাবজেক্ট হচ্ছে ইলেকট্রিক্যাল ডিজাইন অফ ট্রান্সমিশন লাইন, এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা যেটি শিখবো যে ট্রান্সমিশন লাইন ডিজাইনের ক্ষেত্রে যে কিছু ইলেকট্রিক্যাল, এতদিন তো মেকানিক্যাল ডিজাইন আমরা শিখেছি। মেকানিক্যাল ডিজাইন মানে টাওয়ার ছিল, ক্রস আর্ম ছিল, তারপরে হচ্ছে ইনসুলেটর স্ট্রিং ছিল, স্যাক ছিল, অনেকগুলো জিনিসপত্র আমরা দেখেছি। এখন যেটি আমরা দেখব সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল ডিজাইন, মানে ইলেকট্রিক্যালের কোন কোন বিষয়বস্তু এখানে কনসিডারেশনে আনতে হবে আপনাকে, সেই বিষয়গুলো আমরা আজকে দেখব। তো প্রথমে যদি ইলেকট্রিক্যালের কথাই বলি, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে যেটি আপনারা জানেন। সেটি হচ্ছে কি লাইনের রেজিস্ট্যান্স, লাইনের ইন্ডাকটেন্স এবং লাইনের ক্যাপাসিটেন্স। তো এই লাইন রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স এইগুলোকে বলা হয় লাইন কনস্ট্যান্ট। অর্থাৎ ট্রান্সমিশন লাইন বা আমাদের যে ইলেকট্রিক্যাল সিস্টেমের তিনটি কনস্ট্যান্ট আছে। একটি হচ্ছে রেজিস্ট্যান্স, একটি হচ্ছে ইন্ডাকটেন্স, আর একটি ক্যাপাসিটেন্স। তো এই যে ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স এবং রেজিস্ট্যান্স, এই তিনজনকে একসাথে বলা হয় লাইন কনস্ট্যান্ট, মানে ট্রান্সমিশন লাইনের ধ্রুবক কনস্ট্যান্ট। এটা থাকবে এই ট্রান্সমিশন লাইনে। লাইন যত বড় হবে তাদের মান বিভিন্ন রকম চেঞ্জ হবে। এগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে দেখার চেষ্টা করব। আমি পড়ে শোনাচ্ছি। কনস্ট্যান্ট অফ ট্রান্সমিশন লাইন। এ ট্রান্সমিশন লাইন হ্যাজ থ্রি কনস্ট্যান্ট uniformly distributed along the whole length of line. They are discussed below. একটা ট্রান্সমিশন লাইনের বিভিন্ন জায়গায় খুব ইউনিফর্ম ভাবে হচ্ছে ডিস্ট্রিবিউট করা আছে লাইন কনস্ট্যান্ট গুলোকে, যেগুলোকে নিচে বর্ণনা করা হলো। নাম্বার 1, রেজিস্ট্যান্স। ট্রান্সমিশন লাইনের মধ্যে কি থাকে? রেজিস্ট্যান্স থাকে। আমরা জানি পরিবাহী, তাই না? ট্রান্সমিশন লাইনটা কি একটা পরিবাহী। তো পরিবাহী যত লম্বা হতে থাকবে তার রেজিস্ট্যান্সের মান তত বৃদ্ধি পেতে থাকবে। আমরা তো সেটা শিখেছি। কোথায় শিখেছি? রেজিস্ট্যান্সের সূত্রে শিখেছি যে পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে পরিবাহীর রোধ তত বৃদ্ধি পাবে, তাই না? এটা একদম ফার্স্ট ইয়ারের প্রথম দিকের বেসিক ইলেকট্রিসিটির পড়াশোনা। তার মানে ট্রান্সমিশন লাইনটা যদি 10 কিলোমিটার হয়, 10-এর জায়গায় যদি 20 হয়, 20-এর জায়গায় যদি 100 হয়, তাহলে 10-এর রেজিস্ট্যান্স আর 100 রেজিস্ট্যান্স তো সমান হবে না। তাহলে 100 রেজিস্ট্যান্স কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে আমরা একটা জিনিস শিখলাম কি, পরিবাহীর লাইন যত লম্বা হতে থাকবে তার রেজিস্ট্যান্স তত বৃদ্ধি পেতে থাকবে। এই কথাটাই আমরা বলবো ইট ইজ দ্য অপোজিশন অফ লাইন কন্ডাক্টর টু দ্য কারেন্ট ফ্লো। মানে কারেন্ট ফ্লোর পথের অপোজিশন, মানে বাধা প্রদানকারী আর কি। অপোজিশন, অপোজিট পার্টি বলি না, আওয়ামী লীগের যেরকম বিএনপি অপোজিশন পার্টি, ঠিক তেমনি ভাবে যে কারেন্টের বিরোধী দল, মানে কারেন্টকে বাধা দেয়, অপোজিশন করে, কে করে? রেজিস্ট্যান্স করে। তো বলতেছে ইট ইজ দ্য অপোজিশন, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে অপোজিশন অফ দ্য লাইন কন্ডাক্টরস টু দ্য কারেন্ট ফ্লো। কারেন্ট প্রবাহের কন্ডাক্টরের ভিতর দিয়ে, লাইন কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লোর পথের অপোজিশন হচ্ছে কে? রেজিস্ট্যান্স। ইট ডিপেন্ডস আপন দ্য কন্ডাক্টর ম্যাটেরিয়ালস। তাহলে এটা কিসের উপর নির্ভর করে? কন্ডাক্টর ম্যাটেরিয়ালস এর উপর। কন্ডাক্টরটা কি তারের তৈরি? অ্যালুমিনিয়ামের রেজিস্ট্যান্স আর কপারের রেজিস্ট্যান্স নিশ্চয়ই এক না। আবার কপারের রেজিস্ট্যান্স আর স্বর্ণের রেজিস্ট্যান্স নিশ্চয়ই এক না। তাহলে আমি লাইনটা কি স্বর্ণের তৈরি করেছি, নাকি কপারের তৈরি করেছি, নাকি অ্যালুমিনিয়ামের তৈরি করেছি? এই জিনিসগুলোর উপর নির্ভর করছে লাইনের রেজিস্ট্যান্সের মান। তাহলে আমরা যে কোনো কিছুর, যে কোনো কন্ডাক্টরের রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু কি জানি? রো এল বাই এ। এই সূত্রটা জানি না? এই সেই রো, এটাই হচ্ছে পদার্থ কি পদার্থের উপর তৈরি, এই মানটা হচ্ছে নির্ভর করতেছে এক একটা পদার্থের রো এক এক রকম। ঠিক আছে? এই পদার্থর কোন মানে স্বর্ণের হলে এই রোর মান একরকম হবে, রূপার হলে একরকম হবে। তাহলে কোন পদার্থ দিয়ে তৈরি এটা নির্ভর করতেছে রো। আর এই মানটা রেজিস্ট্যান্সের মান আমরা হিসাব করছি। তাহলে রেজিস্ট্যান্সের মান হিসাব করার সময় কি কি হিসাব আনতে হবে? কোন পদার্থ দ্বারা তৈরি, লেংথ, এটা কতটুক লম্বা, এটার এরিয়াটা কত, প্রস্থচ্ছেদ মানে কতটুক মোটা নাকি চিকন, তারটাকে আমরা মোটা নিলাম নাকি চিকন নিলাম, মানে তার এরিয়া, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এরিয়াটা। ওকে, তাহলে কয়টা জিনিস আমাদের রেজিস্ট্যান্স হিসাব করতে গেলে কয়টা জিনিস লাগবে? রো এল বাই এ, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। মানে রো হচ্ছে পদার্থটা কি পদার্থের তৈরি, দুই নাম্বার হচ্ছে এটার লেংথ কত, পরিবাহীর দৈর্ঘ্য, আর হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই তিনটা জিনিসের উপর কোন একটা পদার্থের কি রেজিস্ট্যান্স নির্ভর করে। তাহলে আমাদের ঠিক ট্রান্সমিশন লাইনের যে কন্ডাক্টর,
এটাও সেম ভাবে এই জিনিসগুলোর উপরে নির্ভর করে যে ইটস ডিপেন্ড, এটা নির্ভরশীল আপন দ্য কন্ডাক্টর ম্যাটেরিয়ালস, এই কন্ডাক্টরটার ম্যাটেরিয়ালস এর উপর, লেংথ এর উপর এন্ড ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টর, লেংথ এর উপর এবং ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টর, এই তিনটা জিনিসের উপর এই রেজিস্ট্যান্স নির্ভর করে। 2 নাম্বার লাইন কনস্ট্যান্ট সেটি হচ্ছে কি ইন্ডাকটেন্স। when an alternating current passes through a conductor, যখন কোন একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে অল্টারনেটিং কারেন্ট, আমাদের যে এসি কারেন্ট আর কি, সেই এসি কারেন্টটা যখন পাস করবে, it links the changing flux produced by the current, therefore the conductor possesses inductance which is defined as the flux linkage per ampere। ঠিক আছে, তার মানে হচ্ছে কি, এখানে কি বলা হচ্ছে যে যখন কোনো একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে অল্টারনেটিং কারেন্ট প্রকৃতির, মানে এসি কারেন্ট আর কি, এসি কারেন্ট যাবে, সে তখন ফ্লাক্স লিঙ্কেজ করবে। ঠিক আছে, কন্ডাক্টরের মধ্যে ফ্লাক্স লিঙ্কেজ করবে, ফ্লাক্স ইনডিউসড করা আর কি, অনেকটা ফ্লাক্স লিঙ্কেজ করা। তো ফ্লাক্স লিঙ্কেজ দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল ফ্লাক্স লিঙ্কেজ আর একটা এক্সটার্নাল ফ্লাক্স লিঙ্কেজ। আমরা সামনে পড়বো এগুলো, যদিও আজকের ক্লাসের না, এটা অন্য ক্লাসের। মনে করেন এটার ভিতর দিয়েও কারেন্ট যাচ্ছে, এটার ভিতর দিয়েও যাচ্ছে, এটার ভিতর দিয়ে যাচ্ছে, 3 ফেজ লাইন আর কি। তো এটার মধ্যে কারেন্ট যাওয়ার কারণে এইখান থেকে কিছু ফ্লাক্স এই তারের মধ্যে এসে লিঙ্ক আপ করবে, এই তারের মধ্যে। তাহলে 2 নাম্বারে, 1 নাম্বারের কারণে 2 নাম্বারের লিঙ্কেজ, এটাকে বলবো 2 নাম্বারের ক্ষেত্রে বলবো এক্সটার্নাল ফ্লাক্স লিঙ্কেজ। মানে হচ্ছে আরেকজনের দ্বারা এক্সটার্নাল, পরীক্ষার হলে ইন্টারনাল এক্সটার্নাল বলি না আমরা, এক্সটার্নাল মানে কি বাইরের টিচার, ঠিক তেমনি বাইরের কারেন্টের জন্য যদি এই কন্ডাক্টরের মধ্যে কোনো ফ্লাক্স লিঙ্কেজ হয়, ফ্লাক্স যদি চলে আসে, তখন তাকে বলবো এক্সটার্নাল ফ্লাক্স লিঙ্কেজ। আবার সে নিজের ভিতর দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, তার কারণে আবার একটা ফ্লাক্স লিঙ্কেজ হবে, যেহেতু কারেন্ট গেলেই সেখানে ফ্লাক্স ক্রিয়েট হবে। তাহলে এই ফ্লাক্স নিজের কারণে যে লিঙ্কেজ, সেটা হচ্ছে ইন্টারনাল ফ্লাক্স লিঙ্কেজ। এই জন্য কোনো একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে যদি এটা যদি 2-3টা লাইন যদি পাশাপাশি থাকে, তখন শুধুমাত্র নিজের কারেন্টের জন্যই তার ফ্লাক্স হিসাব করলে হবে না, বাইরের কোনো একটা কারেন্টের জন্য ফ্লাক্স হিসাব করতে হবে। তো এই বিষয়গুলো আমরা কিন্তু ভবিষ্যতে পড়বো, এটা আজকের পড়া না, আমি শুধু ফ্লাক্স লিঙ্কেজ কি জিনিস এটা বোঝানোর জন্য এটা বলেছি আর কি। তো আমরা যেটি শিখছি যে কোনো একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে যদি এভাবে অল্টারনেটিং প্রকৃতির কারেন্ট, মানে চেঞ্জিং, সময়ের সাথে সাথে পরিবর্তন হইতে হবে। কেমন? সময়ের সাথে সাথে কি হতে হবে? পরিবর্তন হতে হবে। চেঞ্জিং কারেন্ট, এই ধরনের কোন চেঞ্জিং কারেন্ট যদি কোন একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে যায়, তখন এই কন্ডাক্টরের মধ্যে একটা ফ্লাক্স লিঙ্কেজ ঘটে। এই ফ্লাক্সের পরিমাণটা কত হবে, এই জিনিসটাই আমরা আজকে দেখব, মানে ইন্টারনাল ফ্লাক্স আর কি। এখন আমরা এক্সটার্নাল ফ্লাক্স সম্পর্কে পড়ি নাই। হ্যাঁ, এই 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 ফ্লাক্সটার কারণে, ফ্লাক্স এর কারণে কি তৈরি করবে, একটা ইন্ডাকটেন্স প্রডিউস হবে, সেই ইন্ডাকটেন্সের মানটা হবে L ইজ ইকুয়াল টু এই জিনিসটা ডিভাইড বাই হচ্ছে I হেনরি। তো ওই ইন্ডাকটেন্সের মানটা হবে এত। এটা কি? এটা তো ওই যে শিবের ত্রিশূল থাকে না, ওই ত্রিশূলের মতো, তাই না? এই ত্রিশূলের মতো, অনেকে কিন্তু এটা চিনেন, আবার অনেকেই চিনেন না আর কি। এটা ত্রিশূলের মতো জিনিসটা কি? এই ত্রিশূলের মতো জিনিসটার নাম হচ্ছে সাই। বাংলায় যদি বলি আমরা সাই, কেমন? ফাই বলি না, ফাই থেকেই এই সাইটা এসেছে। তো এটার নাম হচ্ছে সাই। মনে রাখার জন্য সাই বাবা টাবা মনে রাখতে পারেন। হ্যাঁ, সাই বাবা থাকে না, ওই ধরনের সাই বাবা মনে রাখতে পারেন আর কি, যেটা হচ্ছে সাই। তাহলে সাই বাই আই কেই বলবো আমরা কি এল, ইন্ডাকটেন্সের মান, যে কোনো কিছুর ইন্ডাকটেন্সের মান, কোন একটা চেঞ্জিং কারেন্ট, এই যে কত কারেন্ট যাচ্ছে এই অল্টারনেটিং কারেন্টটা, সাই দ্বারা ওই আই কে ভাগ করলেই কাকে পাবো আমরা? ইন্ডাকটেন্স কে পাবো। এখন এই সাই জিনিসটা কি? এই সাই জিনিসটা হচ্ছে এন ইন্টু ফাই ডিভাইড বাই আই। মানে আমরা যদি মান বসাই, এই সাইয়ের মানটা যদি বসাই, আসলে হচ্ছে যে কি এন ইন্টু ফাই। এই ফাইটাই হচ্ছে ফ্লাক্স, ঠিক আছে? এখানে ফাইটাই হচ্ছে কি ফ্লাক্স। তাহলে এই ফাইটাই হচ্ছে ফ্লাক্স, মানে কি পরিমাণ ফ্লাক্স আসলো ইন্টু এন। এন মানে কি নাম্বার অফ টার্ন সংখ্যা। সাধারণত কন্ডাক্টরের মধ্যে নাম্বার অফ টার্ন সংখ্যা হয় না। যদি আমরা এটা ট্রান্সফর্মার অ্যাকশনের দিকে তাকাই, দেখি ট্রান্সফর্মারের দিকে যদি তাকাই, তাহলে ট্রান্সফর্মারে কি থাকে? প্যাচ থাকে। তাহলে তখন একটা টার্ন সংখ্যা হয়, সেই টার্ন সংখ্যার মানটা কত, কত প্যাচ দিলাম সেটা হচ্ছে এন, আর এটা হচ্ছে কতটুকু ফ্লাক্স তৈরি হলো, এই দুজনের গুণফলটাই হচ্ছে সাই। তাহলে এক কথায় সাইকে আমরা কি বলবো? ফ্লাক্স লিঙ্কেজ ইন ওয়েবার
ঠিক আছে, টার্নস আমরা লিখি সাই সমান সমান ফ্লাক্স লিঙ্কেজ। কেমন? এই যে বললাম, এই যে কন্ডাক্টরের মধ্যে এসি প্রকৃতির কারেন্ট গেলে তার নিজের মধ্যে একটা ফ্লাক্স লিঙ্কেজ হয়। এই ফ্লাক্স লিঙ্কেজ কতটুকু ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে, এটাকে এই সেই সাই বাবা নামে ডাকা হয়। ঠিক আছে, সাই, এটার নামই হচ্ছে কি ফ্লাক্স লিঙ্কেজ। তো এটার একক কি হবে? এটার একক হবে হচ্ছে ওয়েবার টার্ন। এই ওয়েবার লিখে এই টার্ন, টার্ন সংখ্যা লিখি না আমরা, সেই টার্ন ওয়েবার টার্ন। পার টার্ন না কিন্তু, এখানে পার মানে অনেকে এটাকে দেখে ওয়েব লিখে একটা ড্যাশ দিয়ে এভাবে টার্ন লেখা, TURN টার্ন। তাহলে এটা অনেকেই করে কি ওয়েবার পার টার্ন পড়ে। তাহলে পার শব্দটা মানে ভাগ, যদি এটা এইভাবে না থেকে যদি এরকম থাকতো তখন আপনি পার শব্দটা উচ্চারণ করতেন। কেমন? এটা হচ্ছে ওয়েবার টার্ন। ওয়েবার টার্ন কেন? আপনি এই যে এন এর একক কি? এন এর একক হচ্ছে টার্ন। কত প্যাচ? এন মানে হচ্ছে প্যাচ সংখ্যা। কয় প্যাচ দিলেন? 2 প্যাচ, তার মানে 2 টার্ন। তাহলে এই এন এর একক হচ্ছে টার্ন, আর এই ফাই এর একক হচ্ছে, ফ্লাক্সের একক হচ্ছে কি ওয়েবার। ওয়েবার না? তাহলে ওয়েবার এবং টার্ন কিভাবে আছে? গুণ আকারে আছে, মানে পাশাপাশি আছে। এই জন্য এই ওয়েবার টার্নটাও পাশাপাশি থাকবে, ভাগ আকারে না কিন্তু। ওকে, তো এই ফ্লাক্স লিঙ্কেজ সাই এর একক হচ্ছে কি ওয়েবার টার্ন, এটার নাম হচ্ছে সাই। আর এটা কিসের জন্য প্রকাশ করা হয়? ফ্লাক্স লিঙ্কেজ হিসাব করার জন্য প্রকাশ করা হয়। তাহলে আমরা যে কোনো একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে এসি প্রকৃতির কারেন্ট গেলে, তার মানে আমাদের ট্রান্সমিশন লাইনের যে কন্ডাক্টর, এটার ভিতর দিয়ে এসি প্রকৃতির কারেন্ট গেলে তার মধ্যে একটা ফ্লাক্স লিঙ্কেজ হয়, তাকে সাই নামে ডাকবো। আর এই সাই থেকে আমরা এই এই পুরো লাইনের মধ্যে ইন্ডাকটেন্স এল এর মানটা কত, ইন্ডাক্টরের মানে ইন্ডাকটেন্সের যে মান, সেটার মানটা কত, আমরা এই সাইকে যদি কারেন্ট দ্বারা ভাগ করি তাহলে কাকে পেয়ে যাব? এই ইন্ডাকটেন্সের পুরো ট্রান্সমিশন লাইনে ইন্ডাকটেন্সের পরিমাণটা কত পেয়ে যাব। এখন আসেন, দুটো জিনিস চলে গেল, আর এবং এল চলে গেল, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি সি, আর এল সি। আপনারা পড়েছেন না, আর এল সি সিরিজ সার্কিট, আর এল সি প্যারালাল সার্কিট। এই আর এল সি এই তিনটা জিনিসটাই হচ্ছে ট্রান্সমিশন লাইনের কনস্ট্যান্ট। ঠিক আছে, আমাদের ইলেকট্রিক্যালের ট্রান্সমিশন লাইন কনস্ট্যান্ট, এবং যার মধ্যে আর এল চলে গেল, এখন থাকলো সি। ক্যাপাসিটেন্স, এনি টু কন্ডাক্টরস অফ এ ট্রান্সমিশন লাইন ফ্রম এ ক্যাপাসিটর। আগে আমাদের বুঝতে হবে ক্যাপাসিটরটা কিভাবে তৈরি হয়। আমরা আগে একটু বুঝার চেষ্টা করি যে ক্যাপাসিটর কাকে বলে। এটা একটা পরিবাহী, এটা একটা পরিবাহী। এরকম দুটো পরিবাহী যদি এরকম পাশাপাশি থাকে, আর মধ্যখানে যদি অপরিবাহী কোনো মাধ্যম থাকে, মনে করেন এটা হচ্ছে অপরিবাহী, এটা কি? এটা মনে করেন কাঠের টুকরা, হ্যাঁ, এটা হচ্ছে মনে করেন প্লাস টার্মিনাল, এটা হচ্ছে মাইনাস টার্মিনাল। হয়ে গেল ক্যাপাসিটর। তাহলে ক্যাপাসিটর হতে গেলে কি লাগে? আমাদের যে বাজারে গোল গোল ক্যাপাসিটর গুলো পাওয়া যায়, আপনারা যারা ইলেকট্রনিক্স এর ছাত্র এই ধরনের ক্যাপাসিটর দেখবেন আপনারা, হ্যাঁ, গোল গোল এরকম প্লাস মাইনাস করা, এদিকে গায়ে মাইনাস 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 এভাবে করে আঁকা, লেখা আছে 25 ভোল্ট, হ্যাঁ, 100 মাইক্রোফ্যারাড। এই ধরনের ক্যাপাসিটর আপনারা দেখেছেন? কখনো কি খুলে দেখেছেন ক্যাপাসিটর? একদম প্লাস দিয়ে কেটে খুলে দেখবেন, এখানে জাস্ট কিছু পেপার, মানে হচ্ছে কিছু কাগজ, এই প্লাস্টিকের পেপার মোড়ানো আছে, ডিস্ক আকারে মোড়ানো। আসলে প্লাস্টিকের পেপারটা, প্লাস্টিকটা হচ্ছে এই যে মধ্যখানের যে অপরিবাহী মাধ্যম, এই অপরিবাহী করার জন্য ওখানে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। আর দুই পাশে দুটো অ্যালুমিনিয়ামের পাত, ওটা দিয়ে র্যাপিং করে করে এটার ভিতরে ঢুকিয়ে প্লাস মাইনাসটা বের করা হয়েছে। জাস্ট এটা, এই যে একটা পরিবাহী থাকবে এখানে, আরেকটা এদিকে আরেকটা পরিবাহী থাকবে, এটার সাথে এটা এক হবে না, আলাদা আলাদা থাকবে, মধ্যখানে একটা অপরিবাহী থাকবে। তার মানে একটা ক্যাপাসিটর তৈরি করতে গেলে আমাদের বুঝতে হবে যে দুটো পরিবাহী, একটা দুইটা দুটো পরিবাহী, এবং মধ্যখানে সেটা যে কোনো অপরিবাহী, প্লাস্টিক হোক, কাঠ হোক, বাতাস হোক, মনে করেন কিচ্ছু নাই, এখনো কিন্তু ক্যাপাসিটর। কেন? এখানে বাতাস তো আছে, বাতাস তো অপরিবাহী, তাই না? বাতাস তো আর বিদ্যুৎ স্বাভাবিক অবস্থায় পরিবহন করে না, তার মানে স্বাভাবিক অবস্থায় বাতাস তো অপরিবাহী। এই জন্য দুটো পরিবাহীর মধ্যখানে যদি অপরিবাহী মাধ্যম থাকে, তখন এই জিনিসটাকে বলা হয় ক্যাপাসিটর। তাহলে আমরা যদি একটু আমাদের ট্রান্সমিশন লাইনের দিকে তাকাই দেখি, তাহলে তো এখানে লাখ লাখ কোটি কোটি ক্যাপাসিটর তৈরি হয়ে গেছে। কিভাবে?
এই ট্রান্সমিশন লাইন, ঠিক আছে, এই হচ্ছে মনে করেন টাওয়ার, আপনি এই টাওয়ারটা দিয়ে ট্রান্সমিশন লাইন একটা নিয়ে গেলেন। আমরা একটা হিসাব করি, আচ্ছা নিচে এটা কি মাটি না? এটা হচ্ছে আপনি আমি বসবাস করি এই মাটিতে, তাহলে মাটি কি? মাটি হচ্ছে ইলেকট্রনের আধার, তার মানে মাইনাস। মাটি হচ্ছে মাইনাস আর এই জায়গায় হচ্ছে প্লাস, প্লাস অধিক পরিমাণে প্লাস আছে, তাই না? এখন আমরা যদি হিসাব করি, মানে এটা যদি ফেজ বলি আর কি, এটা যদি ফেজ বলি, এটাকে আর্থ অথবা নিউট্রাল বলতে পারি। তো যে কোনো কিছুর একটা ফেজের সাথে মাটির সাথে ধরলে সিঙ্গেল ফেজ ভোল্টেজ বলি না, এই পারপাসে আর কি। মানে মাটি হচ্ছে নিউট্রাল আর এখানে হচ্ছে মনে করেন একটা ফেজ, তাহলে এই একটা পরিবাহী নিউট্রাল, এটাও কিন্তু একটা পরিবাহী। মাটি কিন্তু সবচেয়ে বড় পরিবাহী। আপনি মনে রাখবেন যে শুধুমাত্র আপনি কন্ডাক্টর দেখলেন, যে কন্ডাক্টর দেখে ভাববেন না যে এটা সবচেয়ে বড় পরিবাহী। মাটি হচ্ছে সবচেয়ে বড় পরিবাহী, যেখানে এই কন্ডাক্টরকে ঢুকিয়ে দিলে কোটি কোটি লাখ লাখ অ্যাম্পিয়ার কারেন্ট এটার ভিতর দিয়ে মাটি অনায়াসে টেনে নিতে পারে। মাটির কিন্তু কোনো কি নেই, মানে লিমিট নেই, এখানে লিমিট ছাড়া কারেন্ট ঢুকে যেতে পারে। এই জন্য মাটি হচ্ছে পৃথিবীর মানে সবচেয়ে বড় পরিবাহী। তো এই নিউট্রাল পয়েন্টটাতে এটা একটা পরিবাহী, এটা একটা পরিবাহী, তাহলে মধ্যখানে কি আছে? বাতাস আছে। আপনার ঘর বাড়ি, আমার ঘর বাড়ি, বাতাস আছে। কি তৈরি হলো? ক্যাপাসিটর না? এই যে দেখেন একটা পরিবাহী, এই একটা পরিবাহী, মধ্যখানে অপরিবাহী হয়ে গেল ক্যাপাসিটর। তার মানে এখানে মনে মনে লাখ লাখ হাজার হাজার ট্রান্সমিশন লাইন যত যাবে এইভাবে করে ক্যাপাসিটর ফর্ম করতে থাকবে, এখানে ক্যাপাসিটর তৈরি হতে থাকবে। এই যে ট্রান্সমিশন লাইনের মধ্যে পরিবাহী নিয়ে গেলাম, আমরা দেখতেছি কি যে আমরা চোখে দেখে বিশ্বাসী। কিছু মানুষ থাকে না যে পৃথিবীতে, যে আমরা চোখে দেখলে বিশ্বাস করব, চোখে না দেখলে বিশ্বাস করব না, যেটা হচ্ছে সৃষ্টিকর্তার অনেকে বিশ্বাস করে না, বলেন আমরা চোখে দেখি না সেজন্য বিশ্বাস করে না, অনেক নাস্তিক থাকে না। তো এই ধরনের আর কি, যে আসলে আমরা দেখতেছি কি একটা ট্রান্সমিশন লাইন চলে গেছে, কিন্তু চোখে দেখা যাচ্ছে না। বাস্তবে কিন্তু ওই ট্রান্সমিশনের লাইনের নিচ বরাবর লাখ লাখ হাজার হাজার ক্যাপাসিটর কিন্তু আপনাকে হিসাবে আনতে হবে। এবং মজার বিষয় হচ্ছে এখান দিয়ে কিন্তু কারেন্ট প্রবাহিত হচ্ছে খুব কম পরিমাণ এই বাতাসের মধ্য দিয়ে, এই লাইন থেকে মাটির দিকে, এই লাইন থেকে মাটির দিকে, মানে ক্যাপাসিটরের ভিতর দিয়ে লাখ লাখ ক্যাপাসিটরের ভিতর দিয়ে খুব কম পরিমাণ মিলি এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। এবং এটার পরিমাণ কিন্তু নেহায়েতেই কম না, অনেক অ্যাম্পিয়ার। কিন্তু এটা যদি একটা লং ট্রান্সমিশন লাইনের জন্য যোগ করা হয় তাহলে অনেক অ্যাম্পিয়ার। তো এই যে লাইনের মধ্যে যে ক্যাপাসিটেন্সটা তৈরি হলো, আবার লাইনের একটা নিজস্ব রেজিস্ট্যান্স আছে, লাইনের আবার কি আছে? এই ইন্ডাকটেন্স আছে, আবার লাইনের কি আছে? এই ক্যাপাসিটেন্স আছে। এই তিনটা জিনিসকে হিসাব করতে পারলেই আমরা ইলেকট্রিক্যাল সিস্টেম ডিজাইন করতে পারবো। এই ক্যাপাসিটরটা নিয়ে একটু কথা বলবো, এটা আমরা একটু থিওরি আকারে পড়ি। তাহলে ক্যাপাসিটর কি জিনিস, কোথায় তৈরি হয়, আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন। আমি জাস্ট পড়ে শোনাচ্ছি, অর্থাৎ সংবাদ পাঠ করে না, সেই নিউজ চ্যানেলের মতো করে পাঠ করে শোনাচ্ছি। এনি টু কন্ডাক্টরস অফ এ ট্রান্সমিশন লাইন ফ্রম এ ক্যাপাসিটর। যে কোনো দুটো লাইন ট্রান্সমিশন সিস্টেমের একটা ক্যাপাসিটর তৈরি করে। এখন দুটো লাইন বলতে কি বোঝানো হয়েছে? ফেজ টু ফেজ, ফেজ টু নিউট্রাল বা গ্রাউন্ড। সাধারণত দুটো লাইন বলতে এখানে বোঝা হয়েছে ফেজ টু গ্রাউন্ড কে, মানে ফেজ একটা আর একটা হচ্ছে মাটি, ঠিক আছে। whereas the air between them, যেখানে তাদের মধ্যখানে যে বাতাস আছে, এই এয়ারটা অ্যাক্ট আচরণ করে as a dielectric medium, মানে অপরিবাহী মাধ্যম হিসেবে আচরণ করে। the capacitance between two conductor is defined as the charge per unit potential difference as capacitance। তো এটার মানটা কি হবে? ক্যাপাসিটরের মানটা C is equal to Q by B ফ্যারাড। এগুলো বেসিক ইলেকট্রিসিটির পড়া আর কি, যে চার্জ বাই ভোল্টেজ, ক্যাপাসিটরের মানটা কত হবে? কি পরিমাণ চার্জ সঞ্চিত অবস্থায় আছে, কি পরিমাণ চার্জ এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তর করছে, এবং তাদের সিস্টেমের ভোল্টেজটা কত। এই দুজনের ভাগকেই আমরা বলবো ক্যাপাসিটরের মান। এটাকেই বলতেছে কি, যে চার্জ পার ইউনিট পটেনশিয়াল ডিফারেন্স। চার্জ পার, এটা হচ্ছে কিউটা হচ্ছে চার্জ, এই ভাগটাকে বলতেছি পার। ইউনিট পটেনশিয়াল ডিফারেন্স, ইউনিট মানে হচ্ছে একক, 1 ভোল্ট, ঠিক আছে, একক ভোল্টেজের, এটা হচ্ছে উপরে হচ্ছে চার্জ পার ইউনিট পটেনশিয়াল ডিফারেন্স বা ইউনিট ভোল্টেজ, একই কথা। কেমন? পটেনশিয়াল ডিফারেন্স বা ইউনিট ভোল্টেজ একই কথা। এটাকেই বলবো কি ক্যাপাসিটেন্স, এবং যার একক হবে কি ফ্যারাড। when an alternating voltage is impressed, যখন অল্টারনেটিং প্রকৃতির ভোল্টেজ
এই ট্রান্সমিশন লাইনের মধ্যে ইমপ্রেসড মানে প্রয়োগ করা হবে on the transmission line a charging current flows through the line even when the line is open circuited যখন লাইন ওপেন সার্কিট অবস্থায় থাকবে তখনও কি করবে আপনার একটা চার্জিং কারেন্ট ওই ক্যাপাসিটর দেখেছেন একটা ছোট ছোট কারেন্ট বললাম সেই চার্জিং কারেন্টটা কি করবে ক্যাপাসিটর গ্রহণ করতে থাকবে it affects the voltage drop on the line as well as the efficiency power factor stability of the system তাহলে এই ক্যাপাসিটরের কারণে কি ঘটনা ঘটে এটা ভোল্টেজ ড্রপ করবে আপনার সিস্টেমের ভোল্টেজের উপর তার একটা প্রভাব বিস্তার করবে মানে সিস্টেমের ভোল্টেজের মধ্যে তার পরিবর্তন আনবে এই ক্যাপাসিটেন্সের কারণে আর কি হবে as well as the efficiency এই ট্রান্সমিশন লাইনের এফিসিয়েন্সি আছে লাইন এফিসিয়েন্সির মধ্যে তার একটা চেঞ্জ আনবে পাওয়ার ফ্যাক্টরের মধ্যে পরিবর্তন আনবে and stability of the system যে স্টেবল সিস্টেম না হয়ে সিস্টেমটা আনস্টেবল করার জন্য তার ভূমিকা রাখবে ঠিক আছে এটা আমরা চাই না এই ধরনের ঘটনা আমরা চাই না এই জন্য এই জিনিসগুলো হিসাব করে আমাকে ট্রান্সমিশন লাইনটা ডিজাইন করতে হবে বহু কথা বলে ফেললাম although the line constraints are uniformly distributed sometimes they are considered to be lumped on the one or more points to the transmission line বলবো এই জিনিসটা কি আগে আমরা একটা মুছে নিই একটা জিনিস লিখি আচ্ছা এইখানে যে জিনিসটি আমি একে বোঝানোর চেষ্টা করেছি যে এটা হচ্ছে ট্রান্সমিশন লাইন এই ট্রান্সমিশন লাইনটা যত লম্বা হতে থাকবে এরকম লাইনের মধ্যে রেজিস্ট্যান্স থাকবে রিঅ্যাক্ট্যান্স থাকবে রেজিস্ট্যান্স থাকবে রিঅ্যাক্ট্যান্স থাকবে মানে আমরা যদি ছোট ছোট টুকরা টুকরা হিসাব করি যে এটা হচ্ছে 10 মিটার এটাও 10 মিটার এটা 10 মিটার এভাবে হিসাব করলে 10 মিটারের জন্য একটা রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স পাওয়া যাবে হ্যাঁ একটা ক্যাপাসিটেন্স পয়েন্ট টু পয়েন্ট হিসাব তো করা যাবে না একটা নির্দিষ্ট দূরত্ব পর পর ক্যাপাসিটেন্স হিসাব করব এইভাবে ক্যাপাসিটর যদি হিসাব করি তাহলে লাইনের মধ্যে লাখ লাখ হাজার হাজার ক্যাপাসিটর তৈরি হবে লাইনের মধ্যে এইভাবে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স তৈরি হবে এই লাইনের রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্স গুলোকে এইভাবে যদি আমরা আঁকতেই থাকি যে এখানে ডট লাইন দিয়ে বোঝানো হয়েছে মানে চলতেই আছে একদম শেষ মাথা পর্যন্ত যাবে তো এই হাজার হাজার ক্যাপাসিটরের হিসাব নিকাশ করা হাজার হাজার রেজিস্টর ইন্ডাক্টরের হিসাব নিকাশ করা অনেক জটিল সেই জন্য আমরা হিসাব নিকাশের সুবিধার্থে আমরা কি করব যে এই সবগুলো রেজিস্টর মিলে একটা রেজিস্টর হিসাব করব সবগুলো ইন্ডাক্টর মিলে একটা ইন্ডাক্টর হিসাব করব এবং সবগুলো ক্যাপাসিটর মিলে কখনো একটা অথবা কখনো দুইটা ক্যাপাসিটর হিসাব করব এখন কিছু মেথড আছে এখানে শর্ট ট্রান্সমিশন লাইন হলে একরকম মেথড লং ট্রান্সমিশন লাইন হলে একরকম মেথড মিডিয়াম হলে আরেক রকম এটি আমরা খুব সম্ভবত আগামী ক্লাসে দেখব যে কোন মাধ্যম হলে অর্থাৎ কোন ধরনের লাইন হলে আমরা এই কোন মেথডটা অ্যাপ্লাই করব মানে রেজিস্টর কয়টা হিসাবে নিব ইন্ডাক্টর কয়টা হিসাবে নিব তবে আজকে একটু বুঝে রাখেন যে মনে করেন এইখান থেকে আপনি পাঠিয়ে দিচ্ছেন ওইখানে গিয়ে হচ্ছে গ্রিডের মনে করেন আরেকটা গ্রিডের আরেক মাথায় যাচ্ছে লাইনটা ট্রান্সমিশন লাইনটা এটাই হচ্ছে এই যে এই জিনিসটা হচ্ছে ট্রান্সমিশন লাইন এর নিচের এটা হচ্ছে মাটি আর ট্রান্সমিশন লাইনের সাথে এইভাবে প্যারালালে হচ্ছে ক্যাপাসিটর থাকবে আর সিরিজে এইভাবে করে হচ্ছে যে কি রেজিস্টর আর ইন্ডাক্টরটা থাকবে এই যে গ্রহণ প্রান্ত মানে যেখানে লাইনটা যাচ্ছে যেখানে বিদ্যুৎটা যাচ্ছে ওই জায়গায় যে ভোল্টেজটা আমরা দেখতে পাবো সেই ভোল্টেজটার নাম হচ্ছে ভিআর মানে ভোল্টেজ অফ রিসিভিং সাইড বা রিসিভিং এন্ড মানে প্রান্ত ঠিক আছে সাইডও প্রান্ত
এন্ড শব্দটার অর্থ প্রান্ত। রিসিভিং এন্ড মানে যেখানে আমরা রিসিভ করব ভোল্টেজটাকে, সেখানে কত ভোল্টেজ পাচ্ছি, আর যেখান থেকে ভোল্টেজটা আমি পাঠাচ্ছি সেই ভোল্টেজটার নাম হচ্ছে সেন্ডিং এন্ড, মানে হচ্ছে সেন্ডিং প্রান্ত আর কি, যে যেখান থেকে আমরা পাঠিয়ে দিচ্ছি প্রেরণ প্রান্ত, আর ওটা হচ্ছে গ্রহণ প্রান্ত। তাহলে যে কারেন্টটা এটার ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে সেটার নাম হচ্ছে আইএস, মানে হচ্ছে সাপ্লাই সেন্ডিং কারেন্ট আর কি, সেন্ডিং প্রান্তের কারেন্ট। আর এটা হচ্ছে আইআর, মানে রিসিভিং প্রান্তের কারেন্ট। ঠিক আছে, কারেন্ট অফ রিসিভিং এন্ড। তাহলে আমরা যদি এইখানে একটা হিসাব করি যে যে পরিমাণ ভোল্টেজ এখানে দিলাম, নিশ্চয়ই ওই পরিমাণ ভোল্টেজ এখানে পাবো না, কারণ এখানে মধ্যখানে একটা বিশাল বড় জিনিস আছে, মানে ক্যাপাসিটরের ভোল্টেজ ড্রপ আছে, রেজিস্টর ইন্ডাক্টরের ভোল্টেজ ড্রপ পার হলেই তারপরে গিয়ে সেখানে যা পাওয়া যাবে অবশিষ্ট, সেটাই হচ্ছে বিআর এর মান হবে। এখন সেটা কমতেও পারে, বাড়তেও পারে, কখন কমবে কখন বাড়বে এই বিষয়গুলো আমরা আলোচনা করব আর কি। আগামী ক্লাসে আমরা আলোচনা করব যে কখন কমবে বাড়বে, কি কি ঘটনা ঘটবে, এই ক্লাসেও কিছু আছে। তো কারেন্টের মানটা কত হবে, কারেন্টের মানটা কমবে নাকি বাড়বে, কি হবে, সাপ্লাই দিচ্ছে একরকম কারেন্ট, এইখানে গিয়ে আরেক রকম হয়ে যাবে, এই যে চেঞ্জ গুলো হবে বিভিন্ন অবস্থা বা পরিস্থিতির উপর ভিত্তি করে কারেন্টের মান এবং ভোল্টেজের মানগুলো চেঞ্জ আসবে। তা এই চেঞ্জের একমাত্র কারণ কি, কারণটা হচ্ছে লাইন কনস্ট্যান্ট, লাইনের মধ্যে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স আছে, সেটা চোখে দেখা যায় না কিন্তু এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর কারণেই আমার এই ঘটনাগুলো ঘটছে, আর এগুলো নিয়েই আমরা আজকের পড়াশোনা সাজাবো। তো এই কথাটাই বলছে, অলদো দ্য লাইন কনস্ট্যান্ট আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, যদিও এই ট্রান্সমিশন লাইনের কনস্ট্যান্ট গুলো মানে ইউনিফর্ম ভাবে, মানে একদম এইখানে আছে, এখানেও আছে, এখানে আছে, মানে সব জায়গায় সমানভাবে সাজানো আছে, সব জায়গায় সমানভাবে আছে, তারপরও অঙ্কের করার সুবিধার্থে, হিসাবের সুবিধার্থে এগুলোকে আমরা সামনের ক্লাসে একটা শুধু একটা রেজিস্টর, শুধু একটা ইন্ডাক্টর, শুধু একটা বা দুইটা ক্যাপাসিটর হিসাব করে, টি মেথড, পাই মেথড আপনারা নাম শুনেছেন, হ্যাঁ, শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে একরকম, লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে রিগোরাস মেথড, এই শব্দগুলো শুনেছেন। এই মেথড গুলোতে আমরা হিসাবগুলো করার সময় এক এক সময় এক একটা করে ধরবো, ঠিক আছে, এগুলো সামনের ক্লাসে আমরা শিখবো, এই কথা এখানে বলেছি। এখন আমরা যদি দেখি যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ফেরান্টি ইফেক্ট কি। ফেরান্টি ইফেক্ট আপনারা নাম শুনে থাকতে পারেন, এই ফেরান্টি ইফেক্ট কি। হ্যাঁ, ফেরান্টি তো এই ধরনের একটা ছোট গল্প ছিল আর কি। তো ফেরান্টি তো বুঝতে পারে নাই, সে ছাত্র করলো কি, ফেরান্টি শব্দটা আসছে, সে ভাবলো যে ফেরান্টি হয়তো কোনো কারোর নাম আর কি, কারোর নাম, সে ওই নাম নিয়ে হচ্ছে অনেকটা তার বিভিন্ন বর্ণনা লিখে দিয়ে চলে আসছে আর কি পরীক্ষায়। তো এই ধরনের ঘটনা আপনারা কিন্তু পরীক্ষা হলে যেন না করেন, সেজন্য একটু ভালো করে শুনতে হবে এই ফেরান্টি ইফেক্ট জিনিসটা কি, অনেকেই জানেন আর কি, তারপর আমার দায়িত্ব বগর বগর করা, এই জন্য একটু বগর বগর করে নিচ্ছি, ঠিক আছে। লং ট্রান্সমিশন লাইন draws a significant quantity of charging current. If such a line is open circuited or lightly loaded, then the receiving end voltage may be higher than the sending end voltage. This phenomenon is known as Ferranti effect, and it's due to the voltage drop across the line reactance because of capacitive current. সহজ কথায়, এই ট্রান্সমিশন লাইনটা যদি লং হয়, দীর্ঘ ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, মনে করেন ঢাকা থেকে কুমিল্লা বা কুমিল্লা থেকে চট্টগ্রামের যে ট্রান্সমিশন লাইন, অনেক লম্বা লাইন না, কিংবা ঢাকা থেকে হচ্ছে রংপুর, এই লাইনগুলো তো অনেক লম্বা। তে লম্বা লাইন বা লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে এই যে ক্যাপাসিটর গুলো, লাখ লাখ হাজার হাজার ক্যাপাসিটর তৈরি হবে না, তো এই ক্যাপাসিটর গুলোর একটা চার্জিং কারেন্ট আইসি, এইভাবে চার্জিং কারেন্ট এইভাবে করে টানতে থাকবে। লাইন যত লম্বা হবে এই চার্জিং কারেন্টের মানটা বৃদ্ধি পেতে থাকবে। এই চার্জিং কারেন্টের জন্য এই রিঅ্যাক্টর গুলোতে, মানে এই ইন্ডাক্টর গুলোতে একটা ভোল্টেজ ড্রপ ঘটবে। এই ভোল্টেজ ড্রপের কারণে এমন মনে হবে যে সেন্ডিং প্রান্তে আপনি পাঠাচ্ছেন 132 কেবি, রিসিভিং প্রান্তে গিয়ে দেখলেন 140 কেবি, ভোল্টেজটা বেড়ে গেল। পাঠাচ্ছেন 132, কিন্তু এই লং ট্রান্সমিশন লাইন যখন ওপেন সার্কিট থাকবে, এরকম এই পাশে যখন লোড ওপেন থাকবে, শুধু আপনি মিটারে দেখছেন যে কত আসছে, কিন্তু এখনো মনে করেন লোডে দেন নাই, ওই অবস্থায়, অথবা হালকা লোড যুক্ত অবস্থায়, কন্ডিশন কি, তিনটি কন্ডিশন। নাম্বার 1,
It must be long transmission or minimum medium transmission. Okay, medium or long transmission. Number 2, it's no load or open circuit condition. Or number 3, lightly load, মানে খুব সামান্য লোড হলেও এই ঘটনাটা ঘটবে। তো এই রিসিভিং এন্ড সাইডে লোডের পরিমাণ যদি কম থাকে অথবা রিসিভিং এন্ড সাইডে যদি কোনো লোড না থাকে, এই যে ওপেন সার্কিট অবস্থায় যদি থাকে, তখন সেন্ডিং এন্ড সাইডে যে ভোল্টেজটা আমরা পাঠাচ্ছি সেই ভোল্টেজটা রিসিভিং এন্ড সাইডে বেড়ে যাবে, আসলে বেড়ে যাবে। এই ঘটনাটাকে বলবো আমরা কি, ফেরান্টি ইফেক্ট। ওকে, তো এই ঘটনাটা কেন ঘটছে? এই চার্জিং কারেন্টের জন্য এখানে একটা ড্রপ হচ্ছে, ড্রপটা উল্টা যোগ হচ্ছে। এই ড্রপটা কিন্তু সিস্টেম থেকে বিয়োগ না হয়ে এই সিস্টেমের সাথে ড্রপ গুলোর মানটা যোগ হয়ে যাচ্ছে। আমরা একটু ভেক্টরিক্যাল সাম দিয়ে একটু প্রমাণ করে দেখবো যে কেমনে হয় আসলে জিনিসগুলো, ঠিক আছে? তো ভেক্টর খুব মজার একটি জিনিস, এই ভেক্টর গুলোকে বুঝতে হবে, ভেক্টর না বুঝলে হচ্ছে ঝামেলা আছে আর কি। তো আমরা একটু আঁকা ঝুঁকা শুরু করে দিই। এই যে এটা তো সোজা হয় না, বাঁকা এঁকেছি না, ইদানিং এই বোর্ডে আঁকতে আঁকতে বাঁকা হয়ে গেছে। এই ভেক্টরটা মনে করেন আমরা ধরলাম হচ্ছে বিআর, রিসিভিং এন্ডের ভোল্টেজটা, ঠিক আছে? তাহলে এই রিসিভিং এন্ডের ভোল্টেজটা হচ্ছে এটা। আচ্ছা, এই বিআর এর সাথে এটাকে আইআর, তাই না? এই জিনিসটার নাম কি? আইআর। আচ্ছা, এখন আইআর এর পরিমাণ কত? 0। কেন 0? তার কারণ হচ্ছে নো লোড। আমরা হিসাবটা ভেক্টরটা আঁকবো যে এদিকে কোনো লোড নাই, যেহেতু কন্ডিশনের মধ্যে দুটো কন্ডিশন, একটা হচ্ছে নো লোড অর লাইটলি লোড, মানে খুব সামান্য লোড আছে। আমরা ধরে নিলাম ভেক্টরটা আঁকার জন্য নো লোড কন্ডিশনটাই ধরে নিলাম, যে এই জন্য এদিকে কোনো কারেন্ট যায় না, যেহেতু আইআর 0। আইআর কেন 0? কারণ কন্ডিশনেই বলছে যখন নো লোড অবস্থায় থাকবে তখনই এই ঘটনাটা ঘটবে, অথবা খুব হালকা লোড যুক্ত অবস্থায়। তা আমরা নো লোড অবস্থায় আঁকবো, তো এটা হচ্ছে বিআর। আচ্ছা, এইখানে একটা ক্যাপাসিটর আছে না, এই ক্যাপাসিটর গুলোকে যদি আমরা সব ক্যাপাসিটর গুলোকে এক করি, এই ক্যাপাসিটরের কারেন্টটা কোন দিকে যায়? নিচের দিকে যাচ্ছে না? নিচের দিকে যাচ্ছে না? আচ্ছা, ক্যাপাসিটরের কারেন্ট ভোল্টেজের সাথে কিভাবে থাকে? ক্যাপাসিটরের কারেন্ট ভোল্টেজের সাথে লিডিং অবস্থায় থাকে, 90 ডিগ্রি লিডিং। ওকে, দিস ইজ দ্য লিডিং পাওয়ার ফ্যাক্টর। আপনারা পাওয়ার ফ্যাক্টর যখন পড়েছেন তখন জানবেন যে পাওয়ার ফ্যাক্টর দু ধরনের হিসাব করি, সরি 3 ধরনের। একটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, লিডিং পাওয়ার ফ্যাক্টর, এন্ড ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। হোয়াটস মিনস বাই লিডিং? ভোল্টেজকে যদি কারেন্ট নিচের দিকে যদি দাবিয়ে রাখে বা নিচের দিকে যদি রেখে দেয়, তখনই হচ্ছে এটা হচ্ছে লিডিং। আর অন্যভাবে আমি যদি বলি, ভোল্টেজের থেকে যদি কারেন্ট আগানো থাকে, আচ্ছা কোন দিকে আগায়? বলবো ভেক্টর অলওয়েজ ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলে। কোন দিকে চলে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলে ভেক্টর। তাহলে এখন আগে কে আছে? এখন আগানো কে আছে? টিক চিহ্নের দিকে হচ্ছে আগানো। এই টিক চিহ্নটা হচ্ছে, এটা হচ্ছে আগানো, ঠিক আছে? টিক চিহ্নের মাথায় যে থাকবে সে হচ্ছে আগানো থাকবে। তাহলে ভোল্টেজের তুলনায় কারেন্ট আগানো কোথায়? সেটা ক্যাপাসিটরের ক্ষেত্রে। আপনারা আরএলসি সিরিজ সার্কিটের যে আমার ভিডিও লেকচার আছে সেখান থেকে দেখে নেবেন, তাহলে জিনিসগুলো ক্লিয়ার হবে যে ভোল্টেজের থেকে কারেন্ট কি আগানো। তাহলে এটা হচ্ছে লিডিং কিসের ক্ষেত্রে? হচ্ছে ক্যাপাসিটরের ক্ষেত্রে। এই জন্য এই ক্যাপাসিটরের কারেন্টটা, এই ক্যাপাসিটর গুলোর এই যে কারেন্টটা, এগুলো যদি একটা কারেন্ট হিসাব করি, তার নাম যদি ক্যাপাসিটরের কারেন্ট আইসি দিই, তাহলে ভি অফ রিসিভিং এন্ড ভোল্টেজের সাথে সেটা কিভাবে থাকবে? এভাবে 90 ডিগ্রিতে থাকবে। ওকে, এখন আপনি তো কারেন্ট পেয়ে গেলেন। আচ্ছা, এই কারেন্টটাই এইখানে যদি আমরা অনেকগুলো রেজিস্টরের পরিবর্তে একটা রেজিস্টর হিসাব করি, আচ্ছা এই জিনিসটা আমরা একটু মুছে আমরা একটা করে দিই, তাহলে আপনাদের কনফিউশনটা আরো ক্লিয়ার হবে। যেহেতু হিসাব করার সময় লাখ লাখ ক্যাপাসিটর তো আর হিসাব করতে পারবো না, এই জন্য হিসাব করব কয়টা? একটা ক্যাপাসিটর, একটা রেজিস্টর, একটা ইন্ডাক্টর। ওকে, দিস ইজ রেজিস্টর, দিস ইজ ইন্ডাক্টর, এন্ড দিস ইজ ক্যাপাসিটর। BR, IR, which is 0. This is IC. This is JXL. This is R. BS, sending end voltage. This is IS, sending end current. ঠিক আছে? মানে অনেকগুলো রেজিস্টরকে একটা রেজিস্টর,
অনেকগুলো ইন্ডাক্টরকে একটা, অনেকগুলো ক্যাপাসিটরকে একটা ক্যাপাসিটর, এইভাবে হিসাব করব আমরা। তাহলে দেখেন এই বি আর এর সাথে এই আইসি, আই আর তো জিরো, এই আইসি তো নিশ্চয়ই একটা ক্যাপাসিটরের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, এই আইসি কারেন্টটা বি আর এর সাথে এইভাবে থাকবে, কারণ ভোল্টেজের সাথে এই ক্যাপাসিটরের কারেন্ট অলওয়েজ এভাবে 90 ডিগ্রি লিডিং এ থাকবে। ঠিক আছে, তা আমরা আঁকলাম। এরপরে আসেন যে এইখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, এইখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, এইখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। তাহলে দুইজন মিলে কত ড্রপ করলো? এই ভোল্টেজের সাথে এই ড্রপ ভোল্টেজটা যোগ করলেই তো সাপ্লাইয়ের ভোল্টেজটা পাওয়ার কথা। আমি যদি সহজ ভাষায় বলি যে এইখান থেকে যা দিচ্ছি সেটা এই দুজন খেয়ে ফেলতেছে, খেয়ে বাকিটুকু এখানে দিচ্ছে, তাই না? এই সিরিজে যারা থাকবে তারাই তো ভোল্টেজ ড্রপ করবে, প্যারালালের এই ক্যাপাসিটর তো ভোল্টেজ ড্রপ করে না, তার দুই মাথায় যা, এই দুই মাথায়ও তা। তার মানে সিরিজে যে থাকবে, যারাই থাকুক না কেন সিরিজে, তারাই ভোল্টেজ ড্রপ করবে, হুইচ রেজিস্টর এন্ড ইন্ডাক্টর। তাদের দুইজনের নাম কি? রেজিস্টর এবং ইন্ডাক্টর, এই দুইজন ড্রপ করবে। এখন এই যে দুইজন ড্রপ করবে, ড্রপ করে অবশিষ্ট জিনিসটা এইখানে দিবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই ফ্যারান্টি ইফেক্টের কারণে যখন এদিকে কোনো লোড থাকে না, তখন কি ঘটনা ঘটে এটাই আমরা ভেক্টরের সাহায্যে শিখতে চাচ্ছি। তো এই জন্য লোড প্রান্ত থেকে এইখানে আসব। তো লোড প্রান্তে আপনারা তাকাই দেখেন, এখানে রিসিভিং এন্ড ভোল্টেজ আমরা একটা ভেক্টর দিলাম, দিস ইজ রিসিভিং এন্ড ভোল্টেজ। এই ভোল্টেজের সাথে ক্যাপাসিটরের কারেন্ট কিভাবে থাকবে? এই ভোল্টেজের সাথে ক্যাপাসিটরের কারেন্ট এইভাবে 90 ডিগ্রি লিডিং এ থাকবে। তাহলে এই ভোল্টেজও শেষ, এই কারেন্টও শেষ। তারপরে এদের কাছে আসলাম, এই জে এক্সএল এবং আর এর কাছে বললাম, আর আপনার ড্রপ কত? বলতেছে আমার ভিতর দিয়ে এখন কি কারেন্ট যায়? আচ্ছা বলেন তো, এই আর এবং জে এক্সএল এর ভিতর দিয়ে কি কারেন্ট যাচ্ছে? এই আইসি কারেন্ট না? তার কারণ কি? এটার ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে ওইদিকে হচ্ছে আইআর ইজ ইকুয়াল টু 0, ওইদিকে তো তাহলে কোনো কারেন্ট নাই। তাহলে এটার ভিতর দিয়ে যে কারেন্ট যায়, এই পুরো কারেন্টটাই কোথায়? এই ক্যাপাসিটরের ভিতর দিয়ে নেমে যায়। তার মানে এই আর এবং এক্সএল এর ভিতর দিয়েও এখন এই আইসি কারেন্টটাই যাচ্ছে। ওকে, তার মানে এই আইএস কারেন্ট যেটা বলছি, আইএস কারেন্টটাই মূলত এই আইসি কারেন্ট, যেহেতু নো লোড অবস্থায়। তো আমরা এটা মুছে দিয়ে আমরা লিখে দিব এখন যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টের নাম হচ্ছে আইসি। ওকে, আইসি কারেন্ট যাচ্ছে। তাহলে এই রেজিস্টরের ভোল্টেজ ড্রপ কত? যে কোনো রেজিস্টরের ভোল্টেজ ড্রপ বি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর না? আচ্ছা এই আই এর নাম তো আইসি, তার মানে আইসি ইন্টু আর। ওকে, তাহলে এই ভোল্টেজটা আমরা এখানে এই ভোল্টেজের সাথে যোগ করতে চাচ্ছি। এই ভোল্টেজের সাথে এই ভোল্টেজ ড্রপ, এই ভোল্টেজ ড্রপ, দুই ভোল্টেজ ড্রপকে যোগ করলেই এখানে আমরা ফেরত চলে আসতে পারবো। উদ্দেশ্য হচ্ছে এটা। তাহলে এই ভোল্টেজের নাম হচ্ছে বিআর, এই বিআর এর সাথে এই আর কে আগে যোগ করি, মানে আর এর ভোল্টেজ ড্রপটা। এখন আর এর ভোল্টেজ ড্রপ হচ্ছে আইসি ইন্টু আর। আইসি এই কারেন্টটা কোথায় যায়? উপরের দিকে। তো এই জন্য এই বি আর এর মাথায় যোগ করছি এইভাবে। এটা হচ্ছে আইসি ইন্টু আর। এখন এটা কেন করলাম মনে রাখবেন, এই রেজিস্টর, যে কোনো রেজিস্টর হোক, ইন্ডাক্টর হোক, ভোল্টেজ ড্রপ যদি বের করতে চান, তার কারেন্টটা কত ওটার দিকে তাকাবেন। কারেন্টটা যেহেতু আইসি, তাহলে এবার কারেন্টের ডিরেকশনটা কোন দিকে? উপরের দিকে। আইসির ডিরেকশন উপরের দিকে, এই জন্য এইখানে যে এটার কারণে যে ভোল্টেজ ড্রপ হবে, এটার ডিরেকশন উপরের দিকে থাকবে। কারেন্টের ডিরেকশন যেদিকে, এটা একদম সেম দিকে থাকবে। ঠিক আছে, এবং এটা একটা নির্দিষ্ট ভোল্টেজ আমরা ধরলাম, এটা তো কম ভোল্টেজ হবে তাই না? এখানে বিআর যত, অত তো আর হবে না, একটু কম হবে, অনেক কম হবে। এই জন্য ছোট্ট একটা এইভাবে ভেক্টর নিয়েছে, এবং ভেক্টরের ডিরেকশন হবে আইসির দিকে, যেহেতু তার ভিতর দিয়ে কি কারেন্ট যায়? আইসি কারেন্ট যাচ্ছে। তাহলে আইসি ইন্টু রেজিস্ট্যান্স মানে আইসি ইন্টু আর সমান সমান বি অফ আর। আচ্ছা আরো একজন আছে জে এক্সএল। আচ্ছা তাহলে এই বি অফ এক্সএল মানে এল এর ভোল্টেজ ড্রপটা কত হবে? আইসি ইন্টু এক্সএল, মানে সহজ কথায় এইখানের যে এক্সএল এর মানটা যত হবে তার সাথে আইসি কে গুণ করলেই এইখানের ভোল্টেজ ড্রপটা পাওয়া যাবে। এবং রেজিস্টর ইন্ডাক্টরের সাথে কিভাবে থাকে? অলওয়েজ 90 ডিগ্রিতে থাকে, তাই না? কিভাবে থাকে? 90 ডিগ্রি। এটা হচ্ছে কি? আইসি জে এক্সএল বা জে জে অফ আইসি এক্সএল, জে অফ আইসি ইন্টু এক্সএল। এখন এই টিক চিহ্নটা এদিকে কেন দিলাম? মজার বিষয় হচ্ছে আপনাদের যদি আরএলসি সিরিজ সার্কিটের বেসিক থেকে থাকে এই জিনিসটা বুঝবেন। আমি আবার আসছি, দেখুন
এটা হচ্ছে আর, এভাবে আঁকি না আমরা জেড, কি ইম্পিডেন্স ত্রিভুজ। ওকে, দেখুন তো আর এর সাথে কত ডিগ্রিতে আছে এক্সেল, 90 ডিগ্রিতে, তাই না? কত ডিগ্রিতে? 90 ডিগ্রিতে। কোন দিকে? কোন দিকে? এই আর যেদিকে যাবে, আর যেদিকে যাবে তার থেকে কত ডিগ্রিতে? অ্যান্টি ক্লকওয়াইজ দিকে। এই আর যেদিকে যাবে, আর এর থেকে ঘড়ির কাঁটার বিপরীতে এই 90 ডিগ্রিতে এক্সেলটা থাকবে। তাহলে আর যাচ্ছে এদিকে, আর যেদিকে যাচ্ছে তার থেকে ঘড়ির কাঁটার বিপরীতে, এই যে, ঠিক আছে? আপনাদের মনে প্রশ্ন হচ্ছে এদিকে না কেন? এদিকে না, কিন্তু এদিকে হলে আর এর এই ঘড়ির কাঁটার দিকে হয়ে যেত। এই দেখুন, আর যেদিকে যাচ্ছে তার আর এর যে মাথাটা গেল ওখান থেকে এইভাবে, এইভাবে যেতে গেলে কিভাবে যেতে হয়? ঘড়ির কাঁটার উল্টা দিকে 90 ডিগ্রি। এই যে আর আর এর ড্রপটা যাচ্ছে এদিকে, এদিকে গিয়ে কিভাবে যেতে হবে? ঘড়ির কাঁটার উল্টা দিকে, এই যে 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রিতে এই জায়গায় আসলাম। এখন এই ড্রপটা হচ্ছে রেজিস্টরের ড্রপ, এই ড্রপটা হচ্ছে ইন্ডাক্টরের ড্রপ। এই দুইটা ড্রপ কার সাথে যোগ করব? এই বিআর মানে রিসিভিং এন্ডে যেটা পেয়েছি তার সাথে যদি এই ড্রপকে যদি যোগ করি তাহলে সেন্ডিং এন্ডের ভোল্টেজ পাওয়ার কথা। এই দেখুন সেন্ডিং এন্ডের ভোল্টেজ হচ্ছে এই যে এই জিরো বিন্দু থেকে যোগ করে দিলাম, এই জায়গাটাকে আমরা একটা টিক চিহ্ন দিয়ে দিব যেহেতু এটা যোগফল, আর এটার নাম হচ্ছে কি সেন্ডিং এন্ড ভোল্টেজ। দেখেন তো রিসিভিং এন্ড বড় নাকি সেন্ডিং এন্ড বড়? নিশ্চয়ই দেখা যাচ্ছে যে রিসিভিং এন্ডটা বড়। এই জন্যই এই ফেরান্টি ইফেক্ট যখন এরকম লো লোড কন্ডিশন বা খুব কম লোড কন্ডিশন থাকে তখন ফেরান্টি ইফেক্টের জন্য এই রিসিভিং প্রান্তের যে ভোল্টেজটা বেশি পাওয়া যাবে কার তুলনায়? সেন্ডিং এন্ডের তুলনায়। সেন্ডিং এন্ডে দেখেন ছোট আর রিসিভিং এন্ড দেখেন অনেক বড়। ঠিক আছে, এইভাবে আমরা প্রমাণ করতে পারি যে রিসিভিং এন্ড প্রান্ত সেন্ডিং এন্ড প্রান্তের ভোল্টেজের তুলনায় বেশি হবে। এই ইফেক্টটার নামই হচ্ছে ফেরান্টি ইফেক্ট। এখন আরো কিছু ইফেক্ট শিখবো, সেটা হচ্ছে স্কিন ইফেক্ট। স্কিন ইফেক্ট জিনিসটা কি? স্কিন ইফেক্ট জিনিসটা হচ্ছে যে আমরা এর আগেও বলে ফেলেছি, এটা মনে করেন কোন একটা কন্ডাক্টরের যে ক্রস সেকশনাল এরিয়া, মানে তারটাকে যদি আমরা এইভাবে করে ধরি, আপনারা যদি এইভাবে করে ধরেন তার মাথাটাকে, তাহলে এরকম গোল জিনিসই তো দেখতে পাবেন, তাই না? তো সেইখানে কোনো একটা তারের মধ্য দিয়ে যখন কারেন্ট যাবে, এটা যদি কেন্দ্র হয়, কারেন্ট যাবে হচ্ছে এই মানে চারপাশ দিয়ে। এটা যদি পুরোটা একটা গোল একটা এত বড় যদি একটা কন্ডাক্টর হয় তাহলে কারেন্ট যাবে হচ্ছে এই বাইরে দিয়ে, মানে কন্ডাক্টরের এই বাইরের আবরণের পাশ দিয়ে, এই মিডল দিয়ে কিন্তু এই জায়গা দিয়ে, এই এত বড় একটা জায়গা দিয়ে কিন্তু কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে তার তো মোটা করে লাভ নাই। তার মোটা করে কোনো লাভ আছে? কারণ তারের মধ্যভাগ দিয়ে বা মধ্যভাগের এই এরিয়াটা দিয়ে কোনো কারেন্ট যায় না। যায় কোথায়? ওই যে উপরের সারফেসটা দিয়ে, মানে এইটার উপরে 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 উপরের জিনিস দিয়ে বা তার কাছাকাছি এই জায়গাগুলো দিয়ে কারেন্টটা যাচ্ছে, ইলেকট্রনের ফ্লো হচ্ছে আর কি। তাহলে আমরা একটা নতুন একটা সমস্যায় পড়লাম, সেটা হচ্ছে স্কিন ইফেক্ট। যে কোন একটা পরিবাহী তারের চারপাশ দিয়ে কারেন্ট যাওয়ার যে প্রবণতা, মধ্যখান দিয়ে কারেন্ট যাওয়া জিরো বা অলমোস্ট জিরো, যে মধ্যখান দিয়ে কোনো কারেন্ট যায় না, চারপাশ দিয়ে একটা কারেন্ট যাওয়ার তার মধ্যে একটা প্রবণতা তৈরি হয়। এই প্রবণতার নামই হচ্ছে কি স্কিন ইফেক্ট। এটাও কিন্তু আমার ট্রান্সমিশন লাইন ডিজাইনে হিসাব করতে হবে। তাহলে এই জন্য করা হয় কি, যে একটা এরকম মোটা তার না বানিয়ে অনেকগুলো চিকন 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 তার এইভাবে করে জোড়া লাগানো হয়। আপনারা এই জন্য দেখবেন যে তার অনেকগুলো খেয়ে এইভাবে ছোট ছোট অনেকগুলো খেয়েকে এক করে এই যে এইভাবে করে এগুলাকে আর্মার্ড করা হয়, মানে এগুলোকে হচ্ছে স্ট্রেন্ডিং করা হয় আর কি। তো এই যে অনেকগুলো চিকন চিকন হওয়ার কারণ কি? এই যে স্কিন ইফেক্টের জন্য। এই স্কিন ইফেক্টের কারণে যেহেতু একটা যদি বানাতাম তাহলে মধ্যখানের পুরো জায়গাটা কি হতো? অপচয় হতো, এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট যেত না, সবাই উপর দিয়ে যাওয়ার প্রবণতা তৈরি হতো, তখন কম কারেন্ট যেত। তো সেম জিনিসটা আমরা করতে পারি কি, ছোট ছোট যদি দিই তাহলে এই ছোটগুলোর চারপাশ দিয়ে ছোটগুলোর চারপাশ দিয়ে এইভাবে করতে করতে দেখা যাচ্ছে অনেক কারেন্ট এটার ভিতর দিয়ে আমরা
নিয়ে যেতে পারবো। তো এই জিনিসটাকে আমরা পড়বো যে টেন্ডেন্সি অফ অল্টারনেটিং কারেন্ট, যে এসি কারেন্টের যে একটা প্রবণতা টু কনসেন্ট্রেট নিয়ার দ্য সারফেস অফ এ কন্ডাক্টর ইজ নোন অ্যাজ স্কিন ইফেক্ট। যে কনসেন্ট্রেশন মানে হচ্ছে নজর দেওয়া বা প্রবাহিত হওয়া বলতে পারেন এখানে। যে মনে রাখবেন আমাদের যে ইঞ্জিনিয়ারিং ইংলিশ এবং হচ্ছে জেনারেল ইংলিশ ফার ডিফারেন্স। আপনি কল্পনাই করতে পারবেন না যে ইঞ্জিনিয়ারিং ইংলিশের মধ্যে হচ্ছে যে যে শব্দটা আপনাকে বোঝানো হয়েছে সেটা যদি কনভার্ট করে আপনি যদি জেনারেল ইংলিশে নিয়ে যান তারা হাসবে, মানে এটা কিছুই হয় না, কিন্তু ইঞ্জিনিয়ারিং এ সেটা অনেক কিছুই মিন করে ফেলছে। তো এই জন্য ইঞ্জিনিয়ারিং ডিকশনারি সহ আছে, ইঞ্জিনিয়ারিং ইংলিশের ডিকশনারি পাওয়া যায়। তো যারা বেশি জানতে আগ্রহী তারা ইঞ্জিনিয়ারিং ইংলিশের ডিকশনারি ডাউনলোড করে নিতে পারেন কিংবা কিনতে পারেন। তো এই কথাগুলো বলে নিচ্ছি এই জন্য যে এখানে অনেক লাইন আপনার মনে হতে পারে যে গ্রামাটিক্যাল ভুল, বা অনেক লাইন মনে হতে পারে কি এলোমেলো। আসলে এলোমেলো না, গ্রামাটিক্যাল ভুলও না, লাইনগুলোই এরকমই, ঠিক আছে? তো এটা কমপ্লিট আলাদা একটা ইংলিশ আর কি। তো আমি আগেও বলেছি আপনাদেরকে আমার ইংলিশে পড়ানোর খুব ইচ্ছা। এটার ইচ্ছার মূল কারণ হচ্ছে আপনাদের ইংলিশের ভীতি দূর করে দেয়া, যে ইঞ্জিনিয়ারিং ইংলিশ আসলে কিন্তু ভয়ের কোনো কিছু নেই, এটা বুঝার একটা জিনিস, মজার একটা জিনিস। তো বুঝলে জানলে হচ্ছে যে আপনারা গ্রাজুয়েশন করেন কিংবা গ্রাজুয়েশন শেষ করেন, ইংলিশ আপনারা ভয় পাবেন না, বই দেখলেই আপনাদের মনে পড়ে যাবে, লাইনগুলো তো আমরা পড়েছি, ঠিক আছে? তো যেটি বলছিলাম যে দ্য টেন্ডেন্সি অফ অল্টারনেটিং কারেন্ট, যে অল্টারনেটিং কারেন্টের যে প্রবণতা, কিসের প্রবণতা? টু কনসেন্ট্রেট নিয়ার দ্য সারফেস, যে কনসেন্ট্রেশন কোথায়? তার নিয়ার দ্য সারফেস, এই সারফেসের খুব কাছেই হচ্ছে তার নজর, যে সারফেসের চারপাশ দিয়ে আমি যাব, ঠিক আছে? অফ এ কন্ডাক্টর, কোন একটা কন্ডাক্টরের, ইজ নোন অ্যাজ স্কিন ইফেক্ট। এটাকে কি নামে ডাকবো আমরা? স্কিন ইফেক্ট নামে ডাকবো। ডিউ টু স্কিন ইফেক্ট the effective cross-sectional area of the conductor is reduced। তাই তো দেখলাম যে এই স্কিন ইফেক্টের কারণে বাস্তবে কার্যকরী ক্রস সেকশনাল এরিয়ার মান কমে গেল, কাজ করলো কম। কন্ডাক্টর বড় কিন্তু কার্যকরী কতটুক কাজ করলো? কন্ডাক্টরের সব ক্রস সেকশনাল কিন্তু কাজ করে নাই, একটু ক্রস সেকশনাল বাতিল, কোনো কাজই করলো না, এটা হুদাহুদি আমরা দিলাম। তাহলে কার্যকরী ক্রস সেকশনালের মানটা কমে যায়, রিডিউস হয়। thereby the resistance of the conductor increase। তাহলে এটার কারণে কি তৈরি হচ্ছে? কন্ডাক্টরের বাধা, মানে কম কারেন্ট যাওয়া মানে কি? বেশি বাধা, বেশি বাধার সম্মুখীন হলেই তো কম কারেন্ট যায়। ওই দৃষ্টিতে আমরা যদি চিন্তা করি তাহলে তার রেজিস্ট্যান্স, এই কন্ডাক্টরটার রেজিস্ট্যান্স তো বেড়ে গেল। দ্য ক্যারিং অফ এন অল্টারনেটিং কারেন্ট, যখন অল্টারনেটিং কারেন্ট প্রবাহিত বা পরিবহন করবে। তো এই স্কিন ইফেক্টের কয়েকটা গুরুত্বপূর্ণ টার্মস বা বিষয় আছে, যে বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। কি পয়েন্ট বলা হয় এগুলোকে, এই কি পয়েন্ট গুলো কি কি? চারটা কি পয়েন্ট বলবো, খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 1, স্কিন ইফেক্ট ডিপেন্ড আপন দ্য নেচার অফ কন্ডাক্টর ম্যাটেরিয়ালস। তাহলে এই স্কিন ইফেক্ট আপনাকে একটা পরিবহন লাইন ডিজাইনে, আপনি ডিজাইনে যেমন পিজিসিবি তে যদি চাকরি করেন, পিজিসিবির ডিজাইন ডিপার্টমেন্ট আছে, তো ওই ডিপার্টমেন্টেই চাকরি হলো আপনার ট্রান্সমিশন লাইন ডিজাইন। কি বুঝবেন বলেন তো? 2-4টা মানে যারা হচ্ছে যে এখানে কন্ট্রাক্টর আছে তারা হচ্ছে ফাইল টাইল করে নিয়ে আসবে, আপনাকে এই সেই দিল, বাস আপনি সাইন টাইন করে দিলেন। এই ধরনের হলে কি দেশ আগাবে? আগাবে না নিশ্চয়ই। তাহলে আপনার যদি পূর্ণ জ্ঞান থাকে আপনি তো ডিজাইন করতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার। তো এখানে একজন ইঞ্জিনিয়ার দক্ষ যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে সেটা ডিজাইন করতে একদমই সে ক্যাপাবল। তো তাহলে ডিজাইনে কি কি বিষয় নজর রাখতে হবে? যা বলছি তাই নজর রাখলেই হবে, আর বেশি কিছু দরকার নাই আসলে। সেই কি পয়েন্ট গুলো কি কি? যদি স্কিন ইফেক্টের কোনো ইস্যু আছে, হ্যাঁ, ইস্যু যখন আসবে স্কিন ইফেক্টের সময় কি কি নজর রাখতে হবে, এই 4টা পয়েন্ট বলছি, 4টা পয়েন্টে নজর রাখবেন। নাম্বার 1, স্কিন ইফেক্ট ডিপেন্ডস আপন দ্য নেচার অফ কন্ডাক্টর ম্যাটেরিয়ালস। তো স্কিন ইফেক্ট নির্ভর করে কন্ডাক্টরের ম্যাটেরিয়ালস এর উপর, নেচার। এটা নেচারটা, কন্ডাক্টর ম্যাটেরিয়ালস, কোন ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করছেন, এটা কি অ্যালুমিনিয়ামের নাকি কপারের না কিসের, কোন ম্যাটেরিয়ালস এর ব্যবহার করছেন, এটা নির্ভর করে কন্ডাক্টর ম্যাটেরিয়ালস এর উপর। 2 নাম্বার, ইট ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ অফ ডায়ামিটার অফ ওয়্যার এন্ড সাপ্লাই ফ্রিকোয়েন্সি। তাহলে স্কিন ইফেক্ট বাড়বে, ইনক্রিজ হবে। কখন ইনক্রিজ হবে? দুটা জায়গায় ইনক্রিজ হবে। যখন কন্ডাক্টরের এরকম ডায়ামিটারটা বড় করবেন, মানে মোটা কন্ডাক্টর যখন ব্যবহার করবেন তখন এটা বাড়বে। স্কিন ইফেক্ট বেড়ে গেল না মোটা কন্ডাক্টরে? এটা তো চিকন চিকন কন্ডাক্টর, তো চিকন চিকন অনেকগুলো কন্ডাক্টর ব্যবহার করলে তো সুবিধা, এখানে স্কিন ইফেক্ট কমে গেল। তাহলে একটা যদি এবার মোটা কন্ডাক্টর ব্যবহার করে স্কিন ইফেক্ট বাড়বে। আরেকটা জিনিসে বাড়বে, মোস্ট ইম্পর্টেন্ট, স্কিন ইফেক্ট
এই ফ্রিকোয়েন্সি যত বাড়াবেন স্কিন ইফেক্টের পরিমাণ তত বাড়তে থাকবে। তার মানে আমরা যে 50 হার্টজ ফ্রিকোয়েন্সি ব্যবহার করি, কেন 100 ব্যবহার করি না, কেন 500 হার্টজ এর ব্যবহার করি না, এটা একটা যুক্তি, অনেকগুলো যুক্তির ভিতরে এটা একটা যুক্তি হচ্ছে স্কিন ইফেক্টের পরিমাণটা বেড়ে যাবে। ট্রান্সমিশন লাইনে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে স্কিন ইফেক্টের পরিমাণটা বেড়ে যাবে। 3 নাম্বার, স্কিন ইফেক্ট ইজ লেস ফর স্ট্রেন্ডেড কন্ডাক্টর দেন সলিড কন্ডাক্টর। বলে ফেলেছি যে এই সলিড মানে একটা এরকম মোটা কন্ডাক্টরের, সলিড একটা কন্ডাক্টরের তুলনায় স্ট্রেন্ডেড কন্ডাক্টর, স্ট্রেন্ডেড মানে অনেকগুলো চিকন চিকনকে মসৃয়ে যেটা বানায় আর কি, এটাকে বলা হয় স্ট্রেন্ডেড কন্ডাক্টর। স্ট্রেন্ডেড কন্ডাক্টরের স্কিন ইফেক্টটা লেস, তুলনামূলক কম। কার তুলনায়? একটা মোটা কন্ডাক্টরের তুলনায়। স্কিন ইফেক্ট ইজ নেগলিজিবল ফর ফ্রিকোয়েন্সি লেস দ্যান 50 হার্টজ। মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের বাংলাদেশের ফ্রিকোয়েন্সি কত? 50 হার্টজ। বলতেছে যে স্কিন ইফেক্ট যদি 50 হার্টজ ফ্রিকোয়েন্সির নিচে বা 50 হার্টজ পর্যন্ত যদি ব্যবহার করি তাহলে অনেকটা নেগলিজিবল, এটা হিসাব তেমন একটা মাথায় না আনলেও চলবে, কিন্তু কথা আছে। এন্ড কন্ডাক্টর ডায়ামিটার লেস দেন 1 সেন্টিমিটার, এই যে এটা যে এই কন্ডাক্টর যেটা ব্যবহার করছেন সেটা যদি 1 সেন্টিমিটার এর কম ডায়া যদি হয়, 1 সেন্টিমিটারের কম ডায়া যদি হয় এবং ফ্রিকোয়েন্সি যদি 50 হার্টজ এর বা 50 হার্টজ এর তুলনায় কম হয়, তখন গিয়ে স্কিন ইফেক্টটা নেগলিজিবল হিসাব করতে পারেন। কিন্তু এই কন্ডাক্টর ডায়ামিটার তো 1 সেন্টিমিটার থাকে না, এটা তো আরো বড় হয়। যখন বড় হবে, ফ্রিকোয়েন্সি যদি 50 ধরলাম, 50 যদি থাকুক কিন্তু কন্ডাক্টর যদি সাইজটা বড় হয়, তখন কিন্তু স্কিন ইফেক্টের হিসাবটা আপনাকে মাথায় আনতেই হবে। ঠিক আছে, এই 4টা কি পয়েন্ট আমরা শিখে নিলাম স্কিন ইফেক্ট সম্পর্কিত। এখন আর একটা গুরুত্বপূর্ণ টার্মস আমরা শিখবো। অনেক সময় যে এটা হচ্ছে মনে করেন একটা কন্ট্রোল রুম, এই কন্ট্রোল রুমে বসে আপনি হচ্ছেন যে একজন ডিউটি করছেন, ওই কে জানি বললো না সাবস্টেশন অ্যাটেন্ডেন্ট, এই ধরনের সাবস্টেশন অ্যাটেন্ডেন্টের ডিউটি। দেখতেছেন যে এইখানের ভোল্টেজ, এইখানের ভোল্টেজ, এইখানের ভোল্টেজ, মানে 3 ফেজ ভোল্টেজ আর কি, আর ওয়াই, ওয়াই বি, বি আর, মানে ফেজ টু ফেজ ভোল্টেজ আপনি তাকায় দেখতেছেন। এইখানের এই মিটারের ভোল্টেজ দেখাচ্ছে হচ্ছে 132 কেবি, এই মিটারে দেখাচ্ছে 128 কেবি, আর এই মিটারে দেখাচ্ছে 126 কেবি। একই ট্রান্সমিশন লাইন, মানে এইভাবে ট্রান্সমিশন লাইনটা আসছে, একটাই ট্রান্সমিশন লাইন, যখন এই দুই মাথায় মাপছেন তখন দেখাচ্ছে 132, যখন এই দুই মাথায় মাপছেন মানে এই দুইটা ফেজের মধ্যে তখন দেখাচ্ছে 128 কেবি, আবার যখন এই আর এর সাথে নিচেরটা মাপছেন তখন দেখাচ্ছে 126 কেবি। ওকে, তার মানে একটা 3 ফেজ ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ আনব্যালেন্স। তাহলে এই ভোল্টেজটা আপনি কি দেখতে পাচ্ছেন? আনব্যালেন্স, ব্যালেন্স নাই। এই ধরনের যদি কোনো একটা ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ যদি আনব্যালেন্স হয়ে যায়, তখন এই আনব্যালেন্স ভোল্টেজকে ব্যালেন্স করার জন্য আমরা একটা মেথড ইউজ করি, সেটার নাম হচ্ছে ট্রান্সপোজিশন। সেটার নাম কি? ট্রান্সপোজিশন। ট্রান্সপোজিশন কাকে বলে? ট্রান্সপোজিশন হচ্ছে এই কন্ডাক্টর গুলোর ভিতরে আমরা একটা চেঞ্জ করে দিব, আর কে ওয়াই এর জায়গায় নিয়ে যাব, ওয়াই কে আর এর জায়গায় নিব, ইত্যাদি চেঞ্জ করব আর কি। সাইড পরিবর্তন করা, ট্রান্সপোজিশন মানে সাইড চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিলে ট্রান্সমিশন লাইনের ফাইনালি এসে ভোল্টেজ গুলো ব্যালেন্স হয়ে যাবে, আনব্যালেন্স ফেজ ব্যালেন্স হয়ে যাবে। ওকে, তাহলে আমরা একটু পড়ি। when the three phase line conductors are in unsymmetrical spacing, এই ঘটনাটা কেন ঘটে? যে এই থ্রি ফেজ এই ট্রান্সমিশন লাইনগুলো আনসিমেট্রিক্যাল স্পেসিং এ যদি থাকে, মানে দেখাচ্ছে এটার থেকে এটার যে দূরত্ব, এটার থেকে এটার যে দূরত্ব অসমান, সমান না। আপনারা বলতে পারেন যে ট্রান্সমিশন লাইনে এই তার, এই তার, এই তার, এই তিনটা তারকে একদম সমান সমান দূরে রাখতে হয় কিন্তু, ঠিক আছে, সমান সমান দূরে। তাহলে দূরত্ব তো সবসময় সমান রাখা যায় না, কখনো উঁচু নিচু পাহাড় পরে একটু বেঁকে যায়, এইভাবে অ্যাঙ্গেলের ক্ষেত্রে একটু কোনোটা বেশি লম্বা হয়ে যায় আবার কোনোটা বেটো হয়ে যায়। এই ধরনের আনসিমেট্রিক্যাল স্পেসিং যদি তৈরি হয় তখন কিন্তু এই ঘটনা ঘটবেই, ঠিক আছে। তো এই ঘটনা কেন ঘটবে, এই কেন ঘটবে শব্দটার উত্তর হচ্ছে আগামী খুব সম্ভবত 18, 19, 20 নাম্বার ক্লাসের দিকে আছে, মানে ফ্লাক্স লিঙ্কেজ। কিছুক্ষণ আগেই বলেছি আমরা, একটা ট্রান্সমিশন লাইন, দুটো প্যারালাল কন্ডাক্টর যেটাই হোক না কেন, ওয়ার্ড এভার, একটা লাইনের উপর আরেকজনের লাইনের কিন্তু একটা ইফেক্ট আছে, ফ্লাক্সের ইফেক্ট আছে, ক্যাপাসিটেন্সের ইফেক্ট আছে, যার কারণে ট্রান্সমিশন লাইনের ঘটনাগুলো ঘটছে সেটা আমরা তখন দেখে নিব। কিন্তু এখন একটু শিখে রাখেন
যে ট্রান্সমিশন লাইন কখনো যদি এরকম সিমেট্রিক্যাল না হয়ে আনসিমেট্রিক্যাল স্পেসিং, কোনোটার দূরত্ব একরকম কোনোটার দূরত্ব আর রকম, এরকম যদি ঘটনা ঘটে, তখন গিয়ে এই রিসিভিং এন্ডে আমরা এই ধরনের আনব্যালেন্স ভোল্টেজ দেখতে পাবো। এই ঘটনাকে দূর করার জন্য, এই অসুবিধাটাকে দূর করার জন্য আমরা ট্রান্সপোজিশন করব। এই ট্রান্সপোজিশনটা কিভাবে করব আমরা একটু দেখে নিই। এই হচ্ছে হ্যাঁ এফ ফেস, বি ফেস, সি ফেস বা আর ওয়াই বি বলতে পারেন। এই তিনটা ফেস আসলো, আসার পরে একটা টাওয়ারে আসলো, এসে আমরা করলাম কি, ওই উপরেরটাকে আর না রেখে এই আরটাকে এরকম কর্নার করে দিলাম, ওয়াইটাকে নিচের এই লাইনটা করে দিলাম, আর বিটাকে করে দিলাম এটা। এটা কিন্তু শর্ট না, কেমন, এটা শর্ট না, শর্ট ভাববেন না আবার, মানে জাস্ট এই তারটা এখানে গেছে আর কি। তারপরে নেওয়ার সময় আগে উপরে ছিল আর, যদি আমরা এইভাবে চিন্তা করি, উপরে ছিল আর বা এফ এস, এখন উপরে চলে গেছে সি ফেস, আর মিডলে চলে আসছে এফ এস, এই বিটা মনে করেন নিচে গেল। এটা জাস্ট একটা মেথড আর কিছু না। আচ্ছা, এরপরে দিয়ে আমরা করলাম কি, আবার কিছুক্ষণ মানে এরকম 8-10 কিলোমিটার যাওয়ার পরে আবার একটু চেঞ্জ আনলাম, এই বিটাকে করলাম কি উপরে তুলে দিলাম। এবার কিছুক্ষণ আগে হ্যাঁ এ উপরে, এই এ উপরে ছিল, এখন এ মিডলে আসছে, এরপরে এটাকে করব কি নিচে পাঠাই দিব, সিটাকে মিডলে ঢুকাই দিব। তাহলে এটা হয়ে গেল বি, এটা হলো সি, এটা হলো এ। ঠিক আছে, তাহলে এই যে উপরে নিচে করে দিলাম বা চেঞ্জ করে দিলাম, ডান বাম চেঞ্জ করে দিলাম, মনে করেন ডান পাশে ছিল এ, এখন ওই বাম পাশের দিকে নিয়ে গেলাম, বা কোনোটা উপরে ছিল সেটাকে মিডলের দিকে করে নিয়ে গেলাম। এই যে ওয়্যারের ভিতরে এই যে পরিবর্তনটা আমি আনলাম, চেঞ্জ আনলাম, এতে করে কি ঘটনা ঘটবে, এদিকে যদি আনব্যালেন্স, আগে যেটা আমরা যদি আনব্যালেন্স ভোল্টেজ পেতাম, এই আনব্যালেন্স ভোল্টেজটা এদিকে মেপে দেখলে তখন একদম ব্যালেন্স হয়ে যাবে, 132 132 132 অথবা 131.9 বা 132.1, খুব কাছাকাছি হয়ে যাবে। এইভাবে আনব্যালেন্স ভোল্টেজকে আমরা এরকম লাইনের মধ্যে জিগজ্যাগ চেঞ্জ করে দিয়ে কি করতে পারি, ব্যালেন্স করতে পারি। আর এই যে চেঞ্জ, সেটার নামই হচ্ছে ট্রান্সপোজিশন। When the three-phase line conductors are in unsymmetrical spacing, যখন থ্রি ফেজ লাইনটা এরকম আনসিমেট্রিক্যাল স্পেসিং মানে অসমান দূরত্বে অবস্থান করবে, the flux linkage and inductance of each phase, ওই যে বললাম ফ্লাক্স লিঙ্কেজ এবং ইন্ডাকটেন্সের কারণে প্রতিটি ফেজের ভোল্টেজ আর নট ইকুয়াল, তখন ভোল্টেজের মানটা কি হবে না, হ্যাঁ ফ্লাক্স লিঙ্কেজের মানগুলো ইকুয়াল হবে না, ইন্ডাকটেন্সের মানও ইকুয়াল হবে না। দিস রেজাল্টস ইন আনইকুয়াল ভোল্টেজ ড্রপ, যার কারণে লাইনের মধ্যে যে ভোল্টেজ ড্রপ হবে সেটা আনইকুয়াল হবে, ইকুয়াল হবে না। ওকে, ইন দা থ্রি ফেজ ইভেন হোয়েন দ্য লাইন কারেন্টস আর ব্যালেন্সড, মানে লাইন কারেন্ট যদিও সমান আছে, তারপরেও কিন্তু এই মানে স্পেসিং ভিন্ন থাকার কারণে আমরা কি আনব্যালেন্স ভোল্টেজ ড্রপ দেখতে পাবো। The three-phase voltage at the receiving end may be unbalanced. Okay. In order to maintain equal voltage drop, এইভাবে লাইনের যদি ভোল্টেজ ড্রপ গুলোকে আমরা ইকুয়াল করে দিতে চাই, সেই ক্ষেত্রে the conductor position of the line conductors are interchange. তো লাইনের যে কন্ডাক্টর গুলোর পজিশন গুলোকে, মানে উপরে যে ছিল তাকে মিডল নামাই দিব কখনো, আবার কখনো নিচে নামাই দিব, এইভাবে তার পজিশন গুলোকে আমরা ইন্টারচেঞ্জ, নিজেদের ভিতরে পরিবর্তন রিঅ্যারেঞ্জ করে দিতে হবে। এটা রেগুলার ইন্টারভাল, মানে একটা নির্দিষ্ট দূরত্ব পর পর এই কাজটা করে দিতে হবে, নোন অ্যাজ ট্রান্সপোজিশন। এটার নামই হচ্ছে কি ট্রান্সপোজিশন। ওকে, এখন ট্রান্সমিশন লাইন বা ওভারহেড ট্রান্সমিশন লাইন কত প্রকার, কিছুক্ষণ আগেই বলেছি, এখন ডিটেলসে বলবো। সেটি হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইন, মানে খাটো বা স্বল্প দৈর্ঘ্য আর কি, কম দৈর্ঘ্যের শর্ট ট্রান্সমিশন লাইন। তো শর্ট ট্রান্সমিশন লাইনের এখানে 3টি জিনিস আমি বলে দিয়েছি, আপনি কিভাবে বুঝবেন যে এটা শর্ট ট্রান্সমিশন লাইন। লেন্থ আপ টু 50 কিলোমিটার, যে এই লাইনটার দৈর্ঘ্য 50 কিলোমিটারের মধ্যে হবে। 50 কিলোমিটারের ভিতরে যদি কোনো লাইন হয়, তবে আরো শর্ত আছে, মানে লম্বার ক্ষেত্রে শর্ত হচ্ছে 50 কিলোমিটারের ভিতরে হবে। আচ্ছা, লাইন ভোল্টেজ আপ টু 30 কেবি, ভোল্টেজ 30 কেবির উপরে হইতে পারবে না, মানে 30 কেবি পর্যন্ত যদি ভোল্টেজ হয়
লাইনটা যদি 50 কিলোমিটারের ভিতরে হয় দিস ইজ শর্ট ট্রান্সমিশন লাইন। ঠিক আছে, এখন কোন একটা ট্রান্সমিশন লাইনের কিলোমিটার হচ্ছে 30 কিলোমিটার মাত্র, এটা দেখে আপনি নাচতে নাচতে বললেন ও এটা শর্ট ট্রান্সমিশন, কিন্তু ভোল্টেজের দিকে আপনি খেয়াল করলেন না, ভোল্টেজ হচ্ছে 2,30,000 মানে 230 কেভি, কিন্তু 30 কিলোমিটারের লাইন, দিস ইজ লং ট্রান্সমিশন লাইন। ঠিক আছে, আমরা সংজ্ঞা পড়ব যে ট্রান্সমিশন লাইন শুধুমাত্র লাইনটা লম্বা কত, লং শর্ট মানে লম্বা দেখেই এটাকে ট্রান্সমিশন লাইন ডিজাইন করা হয় না, লম্বা পাশাপাশি আপনাকে মাস্ট বি দেখতে হবে ভোল্টেজ, ভোল্টেজটা কত সেটা দেখতে হবে। যদি ভোল্টেজ 30-এর ভিতরে হয়, লাইনটা যদি 50-এর মধ্যে হয়, তখন গিয়ে আপনাকে বলতে হবে দিস ইজ শর্ট ট্রান্সমিশন লাইন। এফেক্ট অফ ক্যাপাসিটেন্স ইজ নেগলেক্টেড। তো শর্ট ট্রান্সমিশন লাইন, লাইন তো ছোট, তো ওখানে ক্যাপাসিটেন্সের ইফেক্ট হিসাব বাদ দিয়ে দিব, নেগলেক্ট করে দিব, মানে আর কত হবে, সামান্য ভোল্টেজ ড্রপ হবে আর কি 1-2 ভোল্ট, এটা আমরা বাদ দিয়ে দিব, বা 1-2 কেবি সেটাও বাদ দিয়ে দিব। ঠিক আছে, এই জন্য শর্ট ট্রান্সমিশন লাইনের বৈশিষ্ট্য কি কি হিসাব করব, 50 কিলোমিটার ভিতরে হবে, 30 কেবির ভোল্টেজের ভিতরে হবে এটা, এবং এটার ক্যাপাসিটেন্স আমরা নেগলেক্টেড, ক্যাপাসিটেন্সের ইফেক্ট হিসাব করব না। লাইন কনস্ট্যান্ট আর কনসিডার্ড টু বি লাম্পড। লাম্পড শব্দটার অর্থ কি, লাইন কনস্ট্যান্ট, লাইন কনস্ট্যান্ট কে কে, আর এল সি, তাই না, সি কে তো বাদেই দিলাম, তারপরেও ধরলাম যদি একটাও যদি ধরি, সেই ক্ষেত্রে ওই যে কিছুক্ষণ আগে যে পুরো ট্রান্সমিশন লাইনে এরকম এরকম হিসাব না করে, মানে অনেকগুলো এরকম হিসাব না করে এক জায়গায় হিসাব করতে হবে। এক জায়গায় হিসাব করা মানে শুধু একটা রেজিস্টর, শুধু একটা ইন্ডাক্টর, শুধু একটা ক্যাপাসিটর, এই যে এইভাবে যদি হিসাব করি, এদিকে বিএস এদিকে বিআর, এইভাবে যদি হিসাব করি, এটাকেই বলা হয় লাম্পড। লাম্পড মানে হচ্ছে একত্রে করা, একত্রীভূত করা। লাম শব্দের বাংলা অর্থ হচ্ছে একত্রীভূত করা, মানে একসাথে হওয়া আর কি। তো এই সবগুলোকে একসাথে হিসাব করব, এটাকে বলা হয় লাম্পড। কাকে, লাইন কনস্ট্যান্টকে, এই জন্য লাইন কনস্ট্যান্ট টু বি লাম্পড। তাহলে লাইন কনস্ট্যান্টকে আমরা কি করব, একসাথে বা একত্রে এইভাবে একটা একটা করে মানে একসাথে আসে হিসাব করব। মিডিয়াম ট্রান্সমিশন লাইন, মিডিয়াম ট্রান্সমিশন লাইনে কি হবে, লেন্থ অ্যাবাউট 50 to 150 কিলোমিটার, মানে 50 থেকে 150 কিলোমিটারের মধ্যে যদি কোনো ট্রান্সমিশন লাইন হয় এবং ওই লাইনের ভোল্টেজ যদি 20 কেবি থেকে 100 কেবি হয়, 20 থেকে 100 এর মধ্যে যদি হয়, যদি 30 দেওয়া দরকার ছিল বইয়ে যেভাবে আছে আর কি, 20 থেকে যদি 100 কেবি পর্যন্ত হয়, তখন ওই লাইনকে আমরা বলবো মিডিয়াম ট্রান্সমিশন লাইন। এটার ক্ষেত্রে ক্যাপাসিটেন্স ইফেক্ট ইজ টেকেন ইনটু অ্যাকাউন্ট, এটা ক্যাপাসিটেন্সের যে ইফেক্ট এটাকে হিসাবে আনতে হবে। লাইন কনস্ট্যান্ট আর কনসিডার্ড টু বি লাম্পড, লাইন কনস্ট্যান্ট গুলোকেও আরএলসি গুলোকেও এইভাবে একসাথে করে এখানেও হিসাব করা হবে। 3 নাম্বার হচ্ছে লং ট্রান্সমিশন লাইন, লেন্থ মোর দেন 150 কিলোমিটার, 150 কিলোমিটারের উপরে যদি কোনো লাইন হয় সেক্ষেত্রে সেটাকে লং ট্রান্সমিশন লাইন বলবো, তবে লাইন ভোল্টেজের পরিমাণ 100 কেবির উপরে যদি হয় সেই ক্ষেত্রে। ঠিক আছে, ক্যাপাসিটেন্স ইফেক্ট ইজ কনসিডার্ড, ক্যাপাসিটেন্স অবশ্যই হিসাব করতে হবে, এবং লাইন কনস্ট্যান্ট আর কনসিডার্ড টু বি ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি। লাইন এই যে কনস্ট্যান্ট গুলো এইভাবে হিসাব করতে হবে, মানে যেভাবে আছে এই যে একসাথে করে হিসাব করা যাবে না, লং ট্রান্সমিশন লাইনে এইভাবে একসাথে হিসাব করা যাবে না, এইভাবে যেভাবে একদম অনেকগুলো ক্যাপাসিটর হিসাব করতে হবে, অনেকগুলো রেজিস্টর, অনেকগুলো ইন্ডাক্টর হিসাব করতে হবে লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে। এই জিনিসগুলো আমরা কোথায় দেখবো, এই জিনিসগুলো আমরা যখন লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে রিগুরাস মেথড নিয়ে কথা বলবো সেখানে আমরা দেখব। মনে রাখতে হবে আমরা এখানে যে মেথড গুলো নিয়ে পড়াশোনা করব, যে জিনিসগুলো সম্পর্কে জানবো, এগুলো বাস্তব জীবনে কিন্তু প্রচুর প্রয়োগ আছে আর কি, এই জন্য একটু জেনে শুনে আমরা পড়াশোনাগুলো আগাবো। এখন যে জিনিসটি বলতে চাচ্ছি আমরা এটা মুছে দিই আগে। ভোল্টেজ রেগুলেশন, আপনারা অনেকেই নাম শুনেছেন ভোল্টেজ রেগুলেশনের। এই ট্রান্সমিশন লাইনের মধ্যে ভোল্টেজ রেগুলেশন দেখেন তো, এদিক থেকে আমরা পাঠিয়ে দিচ্ছি, এই হলো রেজিস্টর, ইন্ডাক্টর, এই হলো মনে করেন ক্যাপাসিটর, এইখানে যেটা রিসিভ করছে রিসিভিং এন্ডের ভোল্টেজ হচ্ছে ভিআর, সেন্ডিং এন্ডের ভোল্টেজ হচ্ছে বিএস। সেন্ডিং এন্ডের কারেন্টটা কি আইএস, রিসিভিং এন্ডের কারেন্টটা হচ্ছে কি আইআর। এই তো
এই চারটা জিনিসই তো আমাদের ট্রান্সমিশন লাইনে আছে। পাঠাচ্ছি ভোল্টেজ কত, পাচ্ছে ভোল্টেজ কত, কারেন্ট কত যাচ্ছে, ওইখানে কত যাচ্ছে, এই তো। এটাই যদি হয় সেইখান থেকে আমার ভোল্টেজ রেগুলেশন কিভাবে বের করতে হবে, ইট ইজ দ্য রেশিও অফ ভোল্টেজ ড্রপ এন্ড রিসিভিং এন্ড ভোল্টেজ এট ফুল লোড। তার মানে ভোল্টেজ রেগুলেশন বিআর ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কিন্তু ইজ ইকুয়াল টু ভোল্টেজ ড্রপ ডিভাইড বাই রিসিভিং এন্ড ভোল্টেজ এট ফুল লোড, বিআর এএফএল। কথাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ফুল লোড মানে কি, এইখানে কিন্তু লোড লাগাবো আমরা। এই ট্রান্সমিশন লাইনটা সার্কাস দেখানোর জন্য তো নিয়ে বসায় রাখবো না, এখানে তো নিশ্চয়ই কাউকে না হয় কাউকে সাপ্লাই দিব, মানে লোড যুক্ত অবস্থায় এই যে ভোল্টেজ সেটা বিআর, ওই অবস্থার বিআরটাকে বলবো বিআর এট ফুল লোড। ঠিক আছে, ফুল লোড অবস্থায় বিআর কত এবং উপরের হচ্ছে ভোল্টেজ ড্রপটা কত। এই ভোল্টেজ ড্রপটা কেমনে বের করে, ভোল্টেজ ড্রপটা বের করে যখন এদিকে লোড লাগাবো না তখন এই বিআরটার নাম কি হবে, নো লোড বিআর, তাই না? রিসিভিং এন্ড সাইডে হিসাব করবেন, কিন্তু এই রিসিভিং এন্ড সাইডে আমরা যদি তাকিয়ে দেখি, যখন এটা কোনো লোড যদি এখানে না লাগাই আমরা, মানে এখানে যে সাবস্টেশন আছে, লোড সেন্টার আছে, ওগুলোকে যদি আমরা লোড না দিই, ওই যে ওপেন অবস্থায় যে ভোল্টেজটা আমরা এখানে মেপে দেখলে যে ভোল্টেজটা পাবো ওইটাও তো বিআর, তাই না? ওটা তো আর বিএস না, ওটার নাম কি, ওটাও বিআর, কিন্তু ওই বিআরটা কিসের, নো লোড অবস্থায় বিআর। আর যখন এখানে লোড লাগিয়ে দিব, যখন লোড লাগিয়ে দিব, ক্যামেরাটা বন্ধ হয়ে যাচ্ছে না বারবার, যখন লোড লাগিয়ে দিব তখনের যে বিআর, ওই বিআরটা হচ্ছে ফুল লোড বিআর, ওই বিআরটা বসবে নিচে আর উপরে বসবে ভোল্টেজ ড্রপ। ভোল্টেজ ড্রপটাকে আমরা কিভাবে লিখতে পারি, ভোল্টেজ ড্রপটাকে আমরা লিখতে পারি এইভাবে, বিআর নো লোড মাইনাস বিআর ফুল লোড। তাহলে এই বিআর মনে রাখবেন, ভোল্টেজ রেগুলেশন এই ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে হিসাব হবে সব এই বিআর এর ক্ষেত্রে। তাহলে বিআর এর ক্ষেত্রে আপনি যখন আসলেন ওইদিকে আর দেখার দরকার নাই, বিআর এ আসলাম, আসার পরে হিসাব করলাম, এখন লোড আমি দিই নাই, তখন বিআর কত, এটার নাম হচ্ছে নো লোড বিআর। এখন লোড লাগিয়ে দিয়েছি, এখন বিআর কত, ওই অবস্থায় বিআরটা কিন্তু পরিবর্তন হবে, চেঞ্জ হবে, মানে কমে যাবে, তখনের বিআরটা হচ্ছে ফুল লোড বিআর। ঠিক আছে, মানে লোড যুক্ত অবস্থায় ভোল্টেজ, রিসিভিং এন্ডের ভোল্টেজ। তো ওই দুইজনের নো লোড অবস্থায় কত ছিল বিআর এবং ফুল লোড অবস্থায় বা লোড লাগানোর পরে বিআর কত হলো, ওই দুইটার পার্থক্যটা হচ্ছে ভোল্টেজ ড্রপ। ওই দুইটার পার্থক্যকে এই ফুল লোড অবস্থায় ভোল্টেজ বিআরটা কত ছিল তাকে দ্বারা যদি ভাগ করি, তাহলে ভোল্টেজ রেগুলেশনটা পাওয়া যায়, ইন্টু 100% গুণ করে দিবেন, তাহলেই কাহিনী শেষ। আচ্ছা, এই জিনিসটাকে অন্যভাবে লেখা যায়। ঠিক আছে, আমরা এইভাবে লিখলাম বিআর নো লোড মাইনাস বিআর ফুল লোড বাই বিআর ফুল লোড। এখন এই জিনিসটাকে অন্যভাবে লেখা যায়, সেটা কি, সেটা হচ্ছে অনেক সময় এইভাবে লেখে, ভোল্টেজ রেগুলেশন ইজ ইকুয়াল টু বিএস মাইনাস বিআর ডিভাইড বাই বিআর। সেন্ডিং এন্ডে ভোল্টেজটা কত ছিল মাইনাস রিসিভিং এন্ডে ভোল্টেজটা কত ডিভাইড বাই রিসিভিং এন্ডের ভোল্টেজ। এটাও কিন্তু ভোল্টেজ রেগুলেশনের সূত্র। এখন কোন সূত্র কখন কাজে লাগবে, যখন যে নিয়মের জিনিস আমার হাতে থাকবে তখন আমি ওই সূত্র কাজে লাগাবো। ঠিক আছে, অঙ্ক করার সময় আমরা দেখব যে কখন কোন সূত্রটা আমরা কাজে লাগাবো। যদি দেখা যাচ্ছে নো লোড অবস্থা ফুল লোড অবস্থার মান এখানে থাকে তখন এই সূত্র লাগিয়ে দিব, আর যদি সেন্ডিং এন্ড রিসিভিং এন্ড থাকে তখন এই সূত্র লাগিয়ে দিব, যখন যেটা আমরা সুবিধা পাই সেটা করে দিব। তো এটাও কিন্তু ভোল্টেজ ড্রপ। এখন এই ভোল্টেজ ড্রপটা কোথায়, এই যে মধ্যখানের এরাই ভোল্টেজটা ড্রপ করবে। এখানে পাঠাচ্ছি কত, এখানে পাচ্ছি কত, দুইজনের বিয়োগফলটাই এই জায়গার ভোল্টেজ ড্রপ, এই যে দুইজনের পার্থক্যটা দিস ইজ ভোল্টেজ ড্রপ ডিভাইড বাই বিআর। ওকে, এইভাবেও আমরা করতে পারি ভোল্টেজ রেগুলেশনের অঙ্ক। তো আমরা জাস্ট আজকে সূত্র শিখবো, কিন্তু আমরা অঙ্ক করব না, আমরা সূত্র শিখবো, সূত্রের পাশাপাশি কিছু জিনিস শিখে রাখবো যে জিনিসটা আগামী ক্লাসে আমরা অঙ্ক করার সময় কাজে লাগবে। আমরা বিআর মুছে দিচ্ছি। তারপরে থাকলো কি, তারপরে থাকলো হচ্ছে ট্রান্সমিশন এফিসিয়েন্সি। এই যে এই জায়গায় এই ট্রান্সমিশন যে শুরুতে আমরা যে পরিমাণ পাওয়ার পাঠাচ্ছি, এইখানে ওই পরিমাণ পাওয়ার কি যাবে, নিশ্চয়ই একটা পাওয়ার লস করবে না। এই যে রেজিস্টর আছে, হ্যাঁ, ইত্যাদি জিনিসপত্র আছে, ওরা তো একটা পাওয়ার লস করবে। তো এই যে পাওয়ার লস হবে, তাহলে যা পাঠাচ্ছি তা তো ওইদিকে আমরা পাবো না।
এই যে কি পরিমাণ পাঠাচ্ছি আর কি পরিমাণ পাচ্ছি এই দুইটার অনুপাতটাই হচ্ছে যে আমার কি ট্রান্সমিশন এফিসিয়েন্সি। খুব ইজি জিনিস, ট্রান্সমিশন এফিসিয়েন্সি পার্সেন্টেজ অফ ইটা ইজ ইকুয়াল টু RECEI VING রিসিভিং এন্ড পাওয়ার ডিভাইড বাই রিসিভিং এন্ডে কি পরিমাণ পাওয়ার পাচ্ছি, সেন্ডিং এন্ডে কি পরিমাণ পাওয়ার দিছি, এই দুইটার অনুপাতটায় ইনটু 100% করে দিলেই আমার যে জিনিসটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি ট্রান্সমিশন এফিসিয়েন্সি। এখন এই সেন্ডিং এন্ডের পাওয়ারটাকে আমরা অন্যভাবে লিখতে পারি না? দেখেন তো, রিসিভিং এন্ড পাওয়ার প্লাস লসেস, এটা লেখা যায় না? মানে এখানে কি পাঠাচ্ছি, এখানে কি পাচ্ছি, এখানে যা পাচ্ছি তার সাথে লস গুলোকে যোগ করে দিলেই তো এখানে যা পাঠাচ্ছি তা। এই কথাটা এইভাবে লেখা যায় না? রিসিভিং এন্ডের পাওয়ার যোগ মধ্যখানের লস, এই দুইটাকে করলেই তো সেন্ডিং এন্ড। নিচে সেন্ডিং এন্ড থাকবে, উপরে হচ্ছে কি পাচ্ছি মানে রিসিভিং এন্ডের পাওয়ার। মনে রাখবেন দিস ইজ পাওয়ার, কিন্তু পাওয়ারের অনুপাত। ওকে, 100% দিলেই কাকে পাওয়া যাবে, ইটাকে পাওয়া যাবে। এখানে আমরা যদি এটাকে ম্যাথমেটিক্যাল আকারে যদি দেখি, তো কথা আকারে দেখলাম, তাহলে এইভাবে হবে পার্সেন্টেজ অফ ইটা ইজ ইকুয়াল টু এইখানের পাওয়ার, সরি এইখানের পাওয়ার, এই পাওয়ার মানে কি পি ইজ ইকুয়াল টু VI cos থিটা, তাই না? এটাই তো পাওয়ারের সূত্র। তো লিখে দেন এখানের ভোল্টেজ কি VR, এখানের কারেন্ট কি IR, পাওয়ার ফ্যাক্টর কত cos থিটা R, ঠিক আছে? BR IR cos থিটা R মানে রিসিভিং প্রান্তের পাওয়ার। আচ্ছা নিচে কাকে লিখবো তাহলে, BS IS cos থিটা S মানে সেন্ডিং প্রান্তের পাওয়ার, এই দুইটার অনুপাত ইনটু 100% দিয়ে দিলেই আমার ট্রান্সমিশন এফিসিয়েন্সি বের হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা ট্রান্সমিশন লাইনের বা আমাদের যে ট্রান্সমিশন সিস্টেমের ট্রান্সমিশন এফিসিয়েন্সির পরিমাণটা বের করতে পারি। আমরা সূত্রগুলো শিখে রাখলাম, আগামী ক্লাসে আমরা অঙ্ক দেখব, হ্যাঁ অঙ্কের পাশাপাশি আর অনেক কিছু দেখব এই জিনিসগুলোর জন্য, তখন এটি লাগবে আর কি। এখন সর্বশেষ একটি টপিকস এবং মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিকস, সেটি হচ্ছে জেনারেলাইজড নেটওয়ার্ক কনস্ট্যান্ট, GNC বা জেনারেলাইজড নেটওয়ার্ক কনস্ট্যান্ট। সেটি 2 পোর্ট নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যদি আচ্ছা এই 2 পোর্ট নেটওয়ার্ক মানে কোন একটা নেটওয়ার্কের হচ্ছে দুইটা পোর্ট, একটা নিউট্রাল বা গ্রাউন্ড চিন্তা করবো আর একটা ফেজ আর কি। তো এই পুরো সিস্টেমটাকে আমরা বলবো 2 পোর্ট নেটওয়ার্ক। তো 2 পোর্ট নেটওয়ার্কের ক্ষেত্রে জেনারেলাইজড নেটওয়ার্ক কনস্ট্যান্ট হিসাব করার জন্য 4টা প্যারামিটার আছে। কি কি প্যারামিটার গুলো? একটা হচ্ছে BS, আর একটা হচ্ছে BR, সেন্ডিং এন্ডের ভোল্টেজ, রিসিভিং এন্ডের ভোল্টেজ, সেন্ডিং এন্ডের কারেন্ট, রিসিভিং এন্ডের কারেন্ট। এই 4টা জিনিস আছে আমার কাছে। এখন আমার এই জিনিসটা থেকে BS এর মান কত, IS এর মান কত বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে আমরা লিখলাম BS। BS সমান সমান আমরা কি লিখতে পারি? BR প্লাস IR। এখানে কনস্ট্যান্ট যেটা বসবে A কনস্ট্যান্ট, B কনস্ট্যান্ট। এটা কিন্তু মনে রাখতে হবে, খুব সোজা একটা জিনিস। দেখেন এই দিক থেকে আপনি যদি তাকিয়ে দেখেন এই ভোল্টেজ সমান কি রিসিভিং এন্ডে যে দুইজন আছে ওই দুইজনের কারিশমার যোগফল। কারিশমা জিনিসটা কি? এই ভোল্টেজের সাথে যদি কোনো একটা
মান যদি মানে কোন একটা মান বেসিক্যালি এইখানের যে জিনিসগুলো আছে এদের ভোল্টেজ ড্রপ আর কি, এই ভোল্টেজের সাথে এই ড্রপটা যদি যোগ করে দেয়া যায় তাহলেই তো এখানের ভোল্টেজটা পাওয়া যাবে। এই জন্য বলা হচ্ছে যে এইখানের ভোল্টেজ নির্ভর করবে রিসিভিং এন্ডের ভোল্টেজের সাথে কোনো একটা কিছু যদি গুণটুন করে দেয়া যায় তো তখন বের হবে। এই কথাটাই দেখেন যে বিএসটা বের হয়েছে বি আর এর সাথে কোনো একটা কিছু মানে হচ্ছে এ, আমরা কোনো একটা কিছু নাম কি দিব, এই কনস্ট্যান্টটার নাম দিব এ। জেনারেলাইজ নেটওয়ার্ক কনস্ট্যান্টের থিওরিতে চারটা কনস্ট্যান্ট ব্যবহার হবে, এ বি সি ডি, মানে এই চারজন হচ্ছে কনস্ট্যান্ট। এই চারজনকে আমরা ব্যবহার করব এই বিএস বের করার সময়। কাকে ব্যবহার করব, এ কে এবং বি কে ব্যবহার করব। তাহলে এ কে কোথায় ব্যবহার করব, ভোল্টেজের সাথে ব্যবহার করব এ কে, আর এদিকে আর কে আছে, রিসিভিং সাইডে কারেন্ট আছে তাই না, এই কারেন্টের সাথে ব্যবহার করব বি কে। তার মানে কারেন্টের সাথে যদি বি গুণ করে দিই যোগ ভোল্টেজের সাথে যদি এ গুণ করে দিই, এই দুজনকে যদি যোগ করে দিই তাহলে কাকে পাওয়া যাবে, বিএস কে পাওয়া যাবে। এটা কে বলছে, এটা জেনারেলাইজ নেটওয়ার্ক কনস্ট্যান্টের থিওরি বলছে, ঠিক আছে, এটা টু পোর্ট নেটওয়ার্কের থিওরি। তাহলে খুব কঠিন কিছু না। আমি আবারও বলছি, সেন্ডিং এন্ডের ভোল্টেজ এটা মুছে দিচ্ছি, দেখুন আমি বের করতে চাচ্ছি সেন্ডিং এন্ডের ভোল্টেজ, লিখলাম বিএস। আমি বের করতে চাচ্ছি সেন্ডিং এন্ডের কারেন্ট, লিখলাম আইএস। কি লিখলাম, বিএস আইএস। তাহলে বিএস আইএস তো এই পক্ষের, তো সমান চিহ্নের ও পক্ষে কারা আছে, ওই পোর্টের অপর মাথায় কারা আছে, আইআর এবং বিআর। তাহলে প্রত্যেককে যোগ করব, দেখুন বিআর যোগ আইআর, এখানেও সেম বিআর যোগ আইআর। দুইটার ক্ষেত্রে বিআর আইআর কে যোগ করে দিব, শুধু কনস্ট্যান্ট কি বসাবো, বিএস এর ক্ষেত্রে বসাবো এবি, ঠিক আছে, আর হচ্ছে আইএস এর ক্ষেত্রে বসাবো সিডি, এবি সিডি, আইএস এর ক্ষেত্রে বসাবো সিডি। দেখুন এটাও বিআর এটাও বিআর, এটাও আইআর এটাও আইআর। কিভাবে লিখলাম, এই যে টু পোর্টের এক পোর্টের মান হচ্ছে সমান চিহ্নের এ পারে, আর সমান চিহ্নের ও পারে হচ্ছে অপর পোর্টে কারা আছে, বিআর আছে এবং আইআর আছে। তাহলে বিআর এবং আইআর এর যোগফল। মনে রাখতে হবে ভোল্টেজ আগে কারেন্ট পরে, ঠিক আছে, ভোল্টেজকে আগে লিখবেন, এটা এ এর সাথে হবে, কারেন্ট বি এর সাথে হবে, আর আইএস বের করার সময় ভোল্টেজ সি এর সাথে হবে, আইআর বের করার সময় ডি এর সাথে হবে। এগুলো কেন আপনারা স্কিপ করবেন না, দয়া করে এই বিষয়টা স্কিপ করবেন না, সামনে দেখতে পাবেন এটার ব্যবহার আছে। এই জিনিসটা না বুঝলে সামনে কিন্তু একটু ঝামেলায় পড়তে হবে। আচ্ছা, এখন যদি আমরা একটা এই জিনিসটাকে যদি আমরা ম্যাট্রিক্স আকারে যদি দেখি, তাহলে আমরা যদি বলি যে তৃতীয় বন্ধনীতে ঢুকিয়ে ফেলি বিএস আইএস সমান সমান, মানে বিএস এবং আইএস সমান সমান, এদিকে কি এই জিনিসটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো এইভাবে এ বি সি ডি, আর এখানে হচ্ছে গুণ দিয়ে হচ্ছে বিআর আইআর। এটা কোত্থেকে আসলো, এটা ম্যাট্রিক্স থেকে এসেছে, আর কিচ্ছু না। আপনারা দেখেন এটাকে বলা হয় ম্যাট্রিক্সের গুণ। গুণ কিভাবে করে, ম্যাট্রিক্সের নিয়মে এইটার সাথে এইটার গুণ, এইটার সাথে এইটার গুণ, মানে এদিকে লম্বা লম্বির সাথে এদিকের এইভাবে গুণ। এটা ম্যাট্রিক্সের গুণ, যারা ম্যাট্রিক্সের অঙ্ক করেছেন জানেন যে এইভাবে রোর সাথে কলামের গুণ। গুণ দেন তো, প্রথমে এ এর সাথে এটার গুণ দেন, এ বি আর, পাওয়া গেছে এ বি আর কে। আচ্ছা, এরপরে বি এর সাথে আইআর, বি আইআর, এই দেখুন বি আইআর মধ্যখানে থাকবে প্লাস, ওকে। তার মানে এই জিনিসটা হচ্ছে এইভাবে গুণ আকারে আমরা এইভাবে পাশাপাশি বসাবো। আচ্ছা, নিচেরটার সাথে আসেন, নিচেরটা, এবার নিচের রোর সাথে এই কলামের গুণ। তো নিচের রোর প্রথমকে সি, সি এর সাথে প্রথম জনের সাথে প্রথম জন, সি বিআর, এই দেখুন সি বিআর যোগ ডি আইআর, এই যে ডি আইআর, ঠিক আছে। তো এইভাবে ম্যাট্রিক্সের গুণ আকারে আমরা লিখতে পারি এই জিনিসটাকে। আইএস বিএস কে এইভাবে ম্যাট্রিক্সের এ বি সি ডি কে কমন রেখে আইআর বিআর কে এইভাবে গুণ আকারে আমরা দেখিয়ে দিতে পারি আর কি। তো আমরা বলছি, সেখানে আমরা বলে ফেলেছি যে এ বি সি ডি এগুলোকেই বলবো আমরা কি, যে জেনারেল নেটওয়ার্ক কনস্ট্যান্ট বা জেনারেলাইজড নেটওয়ার্ক কনস্ট্যান্ট। আপনারা নাম শুনে থাকতে পারেন যে এ বি সি ডি জেনারেলাইজড নেটওয়ার্ক কনস্ট্যান্ট। তো এগুলো কি জিনিস, এ বি সি ডি ফর্মুলা এরকম করে বাদ দিয়ে দিয়েছেন হয়তো, না আমার মতো আর কি। আমিও ছাত্র থাকার সময় এই এবিসিডি প্যারামিটার গুলো বুঝতাম না, বাদ দিয়ে দিয়েছি। তো অনেকগুলো প্যারামিটার আছে, এইচ প্যারামিটার, ভি প্যারামিটার, অনেক ধরনের প্যারামিটার আছে, তবে আমাদের অত কিছু জানার দরকার নাই আপাতত। আমরা শুধু এবিসিডি নিয়ে, টু পোর্ট নেটওয়ার্কের এবিসিডি নিয়ে শিখবো আর কি। তো এবিসিডি, হ্যাঁ, যেহেতু শিশু শ্রেণীতে ভর্তি হয়েছেন, নতুন করে এবিসিডি শিখতে হচ্ছে, এই সেই এবিসিডি। এদেরকে কি বলবো, জেনারেল নেটওয়ার্ক কনস্ট্যান্ট, ওকে।
দ্য কি পয়েন্ট অ্যাবাউট জেনারেল নেটওয়ার্ক কনস্ট্যান্ট। এবার তাহলে এবিসিডি তো শিখলেন, এ এবং বি ব্যবহার হচ্ছে ভোল্টেজে, সি এবং ডি ব্যবহার হচ্ছে কারেন্টে, ঠিক আছে, একটু তো বুঝলেন। এখন এই এবিসিডির কিছু বৈশিষ্ট্য আছে। এই এবিসিডির এরা কারা, কখন কাকে কি ধরবেন, এই জিনিসগুলো তো জানতে হবে। এটা না জানলে তো এবিসিডি কে ব্যবহারই করতে পারবেন না। এখন মনেও হয়তো অনেকের প্রশ্ন আসছে, এ জিনিসটাই বা কি, বি জিনিসটাই বা কি। আসলে এখানে ভোল্টেজ ড্রপ হলে একটা কনস্ট্যান্ট ক্রিয়েট হয়, ওই কনস্ট্যান্টের মানগুলোই এবিসিডি আকারে আমরা এখানে দেখিয়ে দিয়েছি। অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবেন, অঙ্কে আছে এগুলো। কিন্তু এই এবিসিডি ব্যবহার করার আগে তাদের সম্পর্কে জানতে হবে। আপনি যদি বাজার থেকে মোমবাতি একটা কিনে নিয়ে আসলেন, এটার মাথায় যে আগুন ধরিয়ে জ্বালালে এটার থেকে আলো বের হয়, এই আগুন ধরিয়ে যে জ্বালানোর নিয়মটা যদি আপনি না জানেন, এর ব্যবহারটা কি সেটা যদি না জানেন, এই মোমবাতি দিয়ে বাসায় ফেলে রাখলে সে কখনোই আলো দিবে না। ঠিক তেমনি এই এবিসিডি আপনি এখানে দেখলেন যে এখানে ইউজ হয়, কিন্তু এই ব্যবহারটা কিভাবে করতে হয়, কখন কাকে কি মান ধরতে হবে, এটা নিয়ে জাস্ট তিনটা সূত্র আছে, তিনটা নিয়ম আছে, তিনটা নিয়ম আমরা একটু জেনে নিব। তাহলেই মোটামুটি আমার এই জেনারেল নেটওয়ার্ক কনস্ট্যান্ট সম্পর্কিত এই বিষয়গুলো ক্লিয়ার হবে। আমরা এই তিনটা একটু দেখিনি। নাম্বার 1, এ বি সি এবং ডি এই চারজন সাধারণত কমপ্লেক্স নাম্বার। এদেরকে স্বাভাবিক কোনো সংখ্যা মনে করবেন না, এরা হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার কি, আর প্লাস যে এক্সেল থাকে না, ওই জে যুক্ত মান, এরকম একটা স্বাভাবিক থাকবে, একটা জে যুক্ত থাকবে, বা একটা স্বাভাবিক থাকবে আর একটা অ্যাঙ্গেল থাকবে, এই ধরনের মান হচ্ছে তাদের মানগুলো। সাধারণত এ বি সি ডির মানগুলো কি হয়, কমপ্লেক্স নাম্বারের হয়। তাহলে আমরা শিখলাম বাবারে এটা তো স্বাভাবিক 1 2 3 4 সংখ্যা না, এই এ মানে হচ্ছে 5 হবে বা 10 হবে, শুধু এটা ভাবলে ভুল হবে। 5-এর সাথে একটা কোণ থাকবে, অথবা 5 প্লাস J3 এরকম থাকতে পারে। তার মানে এ বি হোক কিংবা সিডি হোক, চারজনের যেই হোক না কেন প্রত্যেকেই কমপ্লেক্স নাম্বার, কেউই স্বাভাবিক সংখ্যা না, প্রত্যেকেই কমপ্লেক্স নাম্বার হবে। 2 নাম্বার, the constant a and d are dimensionless। a এবং d ডাইমেনশনলেস, মানে বাংলা যদি বলি একক বিহীন বা একক নাই, ঠিক আছে। এ এবং ডির কোনো একক নাই, এ এবং ডির একক নাই। যেরকম কারেন্টের একক কি, সাথে সাথে বলবে অ্যাম্পিয়ার, ভোল্টেজের একক কি বলবে ভোল্ট, রেজিস্ট্যান্সের একক কি বলবে ওহম। তাহলে এর একক কি নাই, ডি এর একক কি নাই। তার মানে শুধু সংখ্যাটা বসবে, মনে করেন 5 অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি, পাশে আমরা অ্যাম্পিয়ার লিখতাম বা ভোল্টেজ লিখতাম, এটার ক্ষেত্রে কিচ্ছু লিখবো না, মানে একক বিহীন, একক নাই, ডাইমেনশনলেস। তাহলে দ্বিতীয় তথ্য জানলাম, প্রথম তথ্য এরা একটা কমপ্লেক্স নাম্বার, এরা সবাই জটিল জিনিস, কেমন, এবং এরা ডাইমেনশনলেস হচ্ছে এ এবং ডি, প্রথমটা এবং লাস্টেরটা। মধ্যখানের বি এবং সি কিন্তু ডাইমেনশনলেস না। বি এবং সি কি বলতেছে, বি হচ্ছে, বির একক হচ্ছে ওহম, আর সি এর একক হচ্ছে সিমেন্স, সিমেন্স। তার মানে একটা হচ্ছে কন্ডাক্টেন্স বা সাসেপ্টেন্স জাতীয়, আর একটা হচ্ছে রেজিস্ট্যান্স জাতীয়। তাহলে বির একক হচ্ছে ওহমে হবে, মানে বির যে মানটা আসবে সেটা অ্যাঙ্গেল ট্যাঙ্গেল থাকুক, কমপ্লেক্স থাকুক, কিন্তু পাশে ওহম লিখতে হবে। আর সির যে মানটা লিখতে হবে তার পাশে সিমেন্স লিখতে হবে, ঠিক আছে। তাহলে সির একক হচ্ছে সিমেন্সে, আর বির একক হচ্ছে ওহমে। আর এ এবং ডি হচ্ছে কোনো একক নাই বা ডাইমেনশনলেস। এই হচ্ছে 2 নাম্বার শর্ত গেল। 3 নাম্বার শর্ত, for a given transmission line usually A is equal to D। কোন একটা নির্দিষ্ট ট্রান্সমিশন লাইনের জন্য এর মান যা, ডি এর মানও সাধারণত তা হয়ে থাকে, তবে স্পেশাল কেসে না। সাধারণত অঙ্ক করার সময় আমরা এর মান যা, ডি এর মানও তাই হিসাব করব। এন্ড একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে এডি মাইনাস বিসি ইজ ইকুয়াল টু 1। এইটা একটা সূত্র যে জেনারেলাইজ নেটওয়ার্ক কনস্ট্যান্টের কনস্ট্যান্ট গুলোর মধ্যে আমরা যদি এর সাথে বি কে গুণ করি, মাইনাস যদি বিসি করি, তার থেকে কত পাওয়া যাবে, অলওয়েজ 1 পাওয়া যাবে। ইটস ফর অলওয়েজ,
এটা কিন্তু সব সময়ের জন্য সত্য যে এডি মাইনাস বিসি ইজ ইকুয়াল টু 1, এটা একটা শর্ত। তাহলে আমরা কি কি শিখলাম? জেনারেলাইজ নেটওয়ার্ক কনস্ট্যান্ট কি জিনিস? একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট এ বি সি ডি, ভোল্টেজ, সেন্ডিং এন্ডের ভোল্টেজ এবং সেন্ডিং এন্ডের কারেন্ট, রিসিভিং এন্ডের ভোল্টেজ এবং কারেন্টের সাপেক্ষে যদি এই জিনিসগুলো কি কত নাও জানি, মধ্যখানে রেজিস্ট্যান্স কত জানি না, মধ্যখানে ইন্ডাকট্যান্স কত জানি না, ক্যাপাসিটেন্স কত জানি না, শুধু জানি কি সেন্ডিং এন্ডের ভোল্টেজ কত, সেন্ডিং এন্ডের কারেন্ট কত, রিসিভিং এন্ডের ভোল্টেজ কত, রিসিভিং এন্ডের কারেন্ট কত, শুধু এটা জানি। এটা যদি জানি আমরা, সেই ক্ষেত্রে এই সেন্ডিং এন্ডের ভোল্টেজ এবং সেন্ডিং এন্ডের কারেন্ট বের করার সময় এই নেটওয়ার্ক যে এই জেনারেলাইজড নেটওয়ার্ক কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট গুলোর সাহায্যে আমরা এই বিএস এবং আইএস কে বের করতে পারি। এই বিএস আইএস বের করার জন্য এই যে এ বি সি ডি কনস্ট্যান্ট গুলো, এই কনস্ট্যান্ট গুলোর তিনটি শর্ত আমরা ব্যাখ্যা করেছি। নাম্বার 1, এ বি সি ডি প্রত্যেকেই হবে কমপ্লেক্স নাম্বার। নাম্বার 2 হচ্ছে এ এবং ডি হবে ডাইমেনশনলেস, সি এর ডাইমেনশন হবে ওহম এবং বি এর ডাইমেনশন হবে ওহম এবং সি ডাইমেনশন হবে সিমেন্সে। এবং এ ইজ ইকুয়াল টু ডি সব সময় না, সাধারণত হবে, সাধারণত এ ইজ ইকুয়াল টু ডি হবে। আর তবে এডি মাইনাস বিসি ইজ ইকুয়াল টু 1 হবে সব সময়। এটা একটা সূত্র বা শর্ত, সব সময়ের জন্য ট্রু। ওকে, এই হচ্ছে আমার আজকের টপিকস। মোটামুটি সংবাদ এখানেই সমাপ্ত হলো। ঠিক আছে, আপনাদের পর্ব শুরু হলো। আপনারা প্রশ্ন করতে পারেন, আপনার প্রশ্ন করার জন্য হ্যান্ড রাইজ করতে পারেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, এইখানে একজন প্রশ্ন করেছেন যে হাবিবুর রহমান, মানগুলা কি ফিক্স থাকবে? জি, একটা অঙ্কের জন্য ওই মানগুলো ফিক্স থাকবে। অঙ্ক চেঞ্জ হলে, মানে অঙ্কের ভ্যালু যখন চেঞ্জ হবে তখন মানগুলো চেঞ্জ হবে, কিন্তু ওই অঙ্কের জন্য সে ফিক্সড। মানে সহজ কথা আমরা যদি বলি, কোনো একটা নির্দিষ্ট ভোল্টেজ এবং নির্দিষ্ট ট্রান্সমিশন লাইনের জন্য জেনারেলাইজড নেটওয়ার্ক কনস্ট্যান্টের মানগুলো ফিক্সড হবে। এখন ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য, প্রস্থ এগুলো যখন বাড়বে কমবে, তারপরে লাইনের ভোল্টেজ যখন চেঞ্জ হবে তখন এর মানগুলো পরিবর্তন আসবে। যে আপনি শামীম খান আনমিউট করে প্রশ্ন করতে পারেন। জি ভাই, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ভাই, যে আমরা যে রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টরের ক্ষেত্রে, জি। ইন্ডাক্টরে আমরা যে জানি যে ইন্ডাক্টরের কাজ হচ্ছে কারেন্টের পরিবর্তনে বাধা প্রদান করে, আর ক্যাপাসিটর হচ্ছে ভোল্টেজের পরিবর্তনকে বাধা প্রদান করে। এই জিনিসটা যদি একটু ভাই একটু চিত্র আঁকে বুঝাই দিতেন তাহলে সুবিধা হতো, মানে একটু বুঝতে অসুবিধা হয়। এসি সার্কিট রেখে দিয়েছি, বেসিক বেসিক ইলেকট্রিসিটির ক্লাস। বেসিক ইলেকট্রিসিটির ক্লাস মানে এসি সার্কিটের প্রথম দিকে এই বিষয়গুলো নিয়ে কথা হবে। কারণ আমি এখন কোনো ইন্ডাক্টর, কোনো ক্যাপাসিটর নিয়ে কথা বলতে রাজি না। এইখানে ঢুকে গেলে অনেকক্ষণ সময় লাগবে, কারণ ইকুয়েশন আনতে হবে। বুঝা গেছে? অপেক্ষা করতে থাকুন। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, সুব্রত রয় প্রশ্ন করতে পারেন। নমস্কার দাদা। জি নমস্কার। দাদা, ফ্রিকোয়েন্সির সাথে স্কিন ইফেক্ট কিভাবে বাড়বে? ফ্রিকোয়েন্সি মানে কি? দোলনা, দোলন। হ্যাঁ, প্রতি প্রতি সেকেন্ডে কতবার কারেন্টের মান পরিবর্তন করলো, যত যত বেশি পরিবর্তন করবে তত বেশি হচ্ছে তার দেওয়াল, মানে কন্ডাক্টরের যে ওয়াল, এই ওয়ালের গায়ে গিয়ে আঘাত করবে। তো বেশি আঘাত করলে সে বেশি বাইরের দিকে বহির্গমন পথ খুঁজে নিবে। এটা আমি যদি বলি আপনাকে, আপনি একটা, মনে করেন একটা রশি বেঁধে আপনি যদি অপর মাথায় আস্তে আস্তে দুলাতে থাকেন, তখন দেখবেন রশিটা কম দুলছে, মানে কম এরিয়া যাচ্ছে। কিন্তু যখন হাত নেড়ে খুব দ্রুত দুলাতে থাকবেন রশিটাকে, তখন দেখবেন এরিয়াটা বাড়ায় ফেলছে, মানে উপরে বেশি যাচ্ছে, নিচেও বেশি নামতেছে। আমি কথাটা কি বুঝাইতে পারছি? জি জি, বুঝতে পারছি। ঠিক এইটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি, যে কতবার চেঞ্জ হচ্ছে, কত দ্রুত চেঞ্জ হচ্ছে। যত দ্রুত যত চেঞ্জ হবে, মানে ফ্রিকোয়েন্সির মান যত বাড়বে, ও কন্ডাক্টরের ওয়ালে বা কন্ডাক্টরের সারফেসে তত বেশি পেনিট্রেট করবে বা আঘাত করবে, মানে হচ্ছে তত বেশি হচ্ছে কন্ডাক্টর সারফেসের উপর দিয়ে যাওয়ার প্রবণতা তৈরি হবে। জি, বুঝতে পারছি দাদা। আর আরেকটা দাদা, এই যে বিআর আপনি দিলেন, লিডিং এ দিলেন, কিভাবে? মানে আইসি যদি আর এর সাথে থাকে তাহলে কি লিডিং হবে কিসের? কারেন্ট ইফেক্টের ক্ষেত্রে? কারেন্টটা দেখবেন, কারেন্টটা কোন দিকে যাচ্ছে। এখানে মূলত হচ্ছে
কারেন্টটা রেজিস্টরের কারেন্ট যেদিকে যাচ্ছে তার থেকে 90 ডিগ্রিতে অ্যাডভান্স হবে, ঠিক আছে? জি ওই জি বুঝতে ভোল্টেজটা পারছি। 90 ডিগ্রিতে অ্যাডভান্স হবে। আর এই যে ফেরান্টি ইফেক্টের যে ভোল্টেজটা বাড়ছে, এটা কি আমাদের এই রিসিভিং এন্ডের সাইডে কি কার্যকর হবে? হ্যাঁ, রিসিভিং এন্ডেই তো ভোল্টেজটা বাড়ছে, কিন্তু এটা নো লোড অথবা খুব কম লোডের ক্ষেত্রেই দেখা যাবে, লোড লাগানোর সাথে সাথে আবার এটা কমে যাবে। তাহলে কি স্ক্রিন ইফেক্ট আমাদের জন্য লস নাকি ভালো? কোনটা? স্ক্রিন ইফেক্টের জন্য ওই ফেরান্টি ইফেক্টটা। ফ্যারান্টি ইফেক্ট লস জি ভালো কোনো কিছু না, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটা টার্ম, যেটা না বুঝলে আপনি চাকরি জীবনে গিয়ে ভয় পেয়ে যেতে পারেন। মনে করেন আপনাকে চাকরিতে দিল হচ্ছে, হ্যাঁ, এই জি সিলেটের মনে করেন একদম সুনামগঞ্জ, তখন আপনার ট্রান্সমিশন লাইন মনে করেন সিলেট থেকে সুনামগঞ্জে যাচ্ছে, অনেক দূর। জি তো ওই মাথায় গিয়ে আপনি যখন কোন একটা শাটডাউনের কারণে লাইন টাইন বন্ধ, সব গ্রিড বন্ধ করলেন, বন্ধ হওয়ার পরে যখন জি চালু করবেন, তখন সিলেট থেকে মনে করেন লাইনটা চালু করলো, আপনার ওখানে ভোল্টেজ গেল মাত্র, আপনি তখনও কি করেন নাই, লোডে দেন নাই, কিন্তু ভোল্টেজের লোড। মিটারের দিকে তাকায় দেখে আপনি তো পাগল হওয়ার মতো অবস্থা। তখন দেখলেন কি 145 ভোল্ট, 45 কেবি, কিন্তু আপনাকে পাঠানো হয়েছে মাত্র 130 কেবি বা 32 কেবি, কিন্তু আপনার ওখানে গিয়ে জি হয়ে গেছে 145 কেবি। তখন আপনি তো টেনশনে পড়ে যাবেন যে কি রে বাবা, আমি এখন কি লোড দিব নাকি দিব না, এটা কেমনি সম্ভব, দিচ্ছে ওই দিক থেকে 132 কেবি, আমার এখানে হয়ে গেছে 145 কেবি। তো এই বিষয়টা আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনার জানা থাকা জরুরি। তো এই বিষয়টা এই জি জি জন্যই মূলত বলা আর কি। জি বুঝতে পারছি। ওকে ওকে, দাদা, থ্যাংক ইউ। যে সামুয়েল, সামুয়েল ইসলাম প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। স্যার ম্যাট্রিক্সটা একটু আরেকবার। ম্যাট্রিক্স, আচ্ছা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স একটা, এটা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল টার্ম। ম্যাট্রিক্সের যোগ আছে, ম্যাট্রিক্সের গুণ আছে, ম্যাট্রিক্সের ভাগ আছে, ম্যাট্রিক্সের বিয়োগ আছে। তা আমরা এই ধরনের যদি ম্যাট্রিক্সের গুণ করি, যে কোনো ম্যাট্রিক্স, মানে যে কোনো ম্যাট্রিক্স যদি গুণ করি আর কি, মনে করেন এক্স ইজ ইকুয়াল টু 2a প্লাস 3b, y is equal to 5a plus 4b, ঠিক আছে? জি তো এটাই যদি হয়, সেক্ষেত্রে আমরা ম্যাট্রিক্সে এটাকে যদি ভাগ, এই জিনিসটাকে যদি ভেঙে ফেলতে চাই, তখন আমরা বলতে এক্স এবং ওয়াই কে যদি, এটা যেহেতু সমান চিহ্নের এদিকে, এগুলোকে আমরা করি কি একটা এইভাবে তৃতীয় বন্ধনীর আকারে লিখলে এটা হয়ে গেল ম্যাট্রিক্স। আগে এটা কিন্তু ম্যাট্রিক্স না, এটা ছিল ইকুয়েশন, এটা হয়ে গেল এখন ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্সে লিখলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, টুয়াইস এ প্লাস 3b, 5a প্লাস 4b, কিন্তু এটা এখন প্রপার ম্যাট্রিক্স আকারে আমাদের লেখা হলো না। তাহলে এই জিনিসটাকে আমরা এখন গুণ আকারে, মানে এটাকে ভেঙে ফেলবো। আমরা ভেঙে ফেললে কি আকারে দেখতে পাবো, আমরা এইভাবে লিখি, 2 3 5 4, আর এই জায়গায় লিখবো হচ্ছে এবি এই এ এবং বি। এখন এটা আমরা যদি এটাকে, এটা এখন কি হলো, এই দুজন গুণ হলো, এই দুজন পাশাপাশি আসলে গুণ, মানে এটা গুণ করলে এটাকে পাওয়া যাবে। এখন গুণ করলে কিভাবে পাওয়া যায়, কিভাবে গুণ করে, ম্যাট্রিক্সের গুণের নিয়ম হচ্ছে রো কলাম, রো ইনটু কলাম, এটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণের নিয়ম, ঠিক আছে? তাহলে রো, রো মানে হচ্ছে সারি, এইভাবে লম্বা, এটাকে বলা হয় রো। আর কলাম হচ্ছে এইভাবে উপরের নিচ, এটাকে বলা হয় কলাম। তাহলে রোর সাথে কলামকে গুণ করতে হবে। তাহলে রো হচ্ছে কত, 2, প্রথমে আসলো 2, তাহলে 2 একজন রোর মান নিলাম, কলামের একজন মান নিলাম, তাহলে 2a, এই সেই 2a। তারপর এরপরে কি করবো, দ্বিতীয় জনের যাওয়ার আগে যোগ চিহ্ন দিতে হবে, এইভাবে দিলাম প্লাস। তারপরে 3 কলামের দ্বিতীয় জনকে বি, তাহলে 3b, এই যে 3b, মধ্যখানে প্লাস। ওকে, তারপরে এরপরে আসেন এই দ্বিতীয় রোর কাছে আসলাম, দ্বিতীয় রো আবার এই কলাম, তাহলে দ্বিতীয় রোর 1 নাম্বারটার সাথে 1 নাম্বার, তাহলে 5a, এই যে 5a, তারপর দিলাম যোগ, তারপরে দ্বিতীয় জনের সাথে দ্বিতীয় 4b করবে। বুঝা গেল? জি স্যার বুঝছি।
থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। জি, রুবেল হোসেন প্রশ্ন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম দাদা। হুম হ্যাঁ দাদা, ওই যে ভোল্টেজ রেগুলেশনটা মূলত কি লাইনের যে ড্রপটা, এটা কি পার্সেন্টেজ আকারে যত কম হবে তত ভালো, এটা মানে জিনিসটা কি এরকম কি বোঝাচ্ছে মানে এটা জিনিসটা? ভোল্টেজ রেগুলেশন আমরা হ্যাঁ, সামনের ভোল্টেজ ক্লাসে রেগুলেশনটা। একটু দেখি। সামনের ক্লাসে অঙ্ক আছে তো, আচ্ছা আচ্ছা। অঙ্কের মানের জি সাথে যখন বুঝবেন তখন একদম মনে থাকার মতো বুঝবেন। হ্যাঁ, আপাতত আর কথা না জি। বাড়াই। আর পাওয়ার ফ্যাক্টর জি ইমপ্রুভমেন্টটা যদি মনে করেন আমরা একটা ট্রান্সমিশন লাইনে যখন আমরা পাওয়ারটা দিচ্ছি একটা গ্রিড থেকে, মানে জেনারেশন স্টেশন থেকে, আহ, যখন আরেকটা সাবস্টেশনে দিয়ে এটাকে রিসিভ করতেছে, তখন যদি রিসিভ করার সময় যদি আমরা পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ না করে লোডে দেই, তাহলে এটার প্রভাবটা কিরকম ফেলবে? যদি পাওয়ার ফ্যাক্টরের সাথে এটা রিলেশনটা কি, এটা মানে যদি লোডের সাথে রিলেশনটা কি যদি একটু বুঝতাম। আমাদের ক্লাস আছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের, খুব সম্ভবত 16তম ক্লাস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। এই কথাগুলো আচ্ছা আমি কেন স্কিপ করে যাচ্ছি আসলে বলতে গেলে মানে ওই ক্লাসটাই হয়ে যাবে। এখন ওই ক্লাসটা তো ওটার জন্য ডেডিকেটেড একটা ক্লাস রাখছি, কেমন? তখন ওই জন্য আমি জি। আসলে কথাগুলো স্কিপ করে যাচ্ছি। হ্যাঁ, একটু অপেক্ষা করেন, আচ্ছা 16তম ক্লাসে আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম। আচ্ছা, একটা প্রশ্ন এসেছে, বাদন কুমার মজুমদার লিখেছেন। সেটা হচ্ছে কি, স্কিন ইফেক্টের সবই বুঝলাম, কিন্তু এটা আসলে কেন হয়, কারণটা জানতে চাচ্ছি। ও কারণটা হচ্ছে ওই যে এসি প্রকৃতির কারেন্টের আপনার ইলেকট্রন গুলো খেয়াল করেন। এটা যদি একটা কন্ডাক্টর হয়, এসির কারেন্ট গুলো এইভাবে যায়, তাই না? দুলতে দুলতে যায়। তার মানে আমরা যদি মানে এই যে ধোল, এটার নাম কি কি দিয়েছি? 1 সেকেন্ডে যতগুলো এরকম পূর্ণ সাইকেল বানালো, এটার নাম দিয়েছি ফ্রিকোয়েন্সি। এখন যখন হাই ফ্রিকোয়েন্সি হবে তখন বেশি পরিমাণ দোল থাকবে, মানে ফ্রিকোয়েন্সিটা থাকবে এরকম। এটা হচ্ছে বেশি পরিমাণ দোল, এটা কম দোলছে, তাই না? তাহলে এটা ফ্রিকোয়েন্সি কি হাই। তাহলে হাই ফ্রিকোয়েন্সি যখন হবে তখন এই এই কন্ডাক্টর এই ইলেকট্রন গুলো, এই যে ওয়াল, এটা যদি একটা পাইপের ওয়াল হয়, এখানে বেশি গিয়ে বাড়ি দিবে না, পাইপের ওয়ালে গিয়ে বেশি বাড়ি দিবে না? ঠিক তেমনি যে ইলেকট্রন গুলো এই মিডল দিয়ে না গিয়ে তখন এই সবগুলো দেখা যাচ্ছে এই বাড়ির কারণে, মানে এই ওয়ালের চারপাশ দিয়ে যাওয়ার, মানে এই ওয়ালের সাইড দিয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হবে। এটা একটা ইফেক্ট আর কি, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এটা একটা বিষয় আছে যে আপনার কন্ডাক্টরের মধ্যে যখন ইলেকট্রন, এসি প্রকৃতির কোন ইলেকট্রন, মানে এসি কারেন্ট যদি প্রবাহিত হয়, তখন গিয়ে হচ্ছে কন্ডাক্টরের এই চারপাশের দেয়ালে সে চারপাশের দেয়াল দিয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি করে। বুঝতে পারছেন? এটা একটা জাস্ট ইফেক্ট আর কি। আচ্ছা, মাহমুদুল হাসান কিছু বলতে চাচ্ছেন? দাদা শুনতে পাচ্ছেন? জি, পাচ্ছি। দাদা আমি কি কোশ্চেনটা করব? জি, বলেন। দাদা আমার প্রশ্ন হচ্ছে, শর্ট ট্রান্সমিশন, মিডিয়াম ট্রান্সমিশন, লং ট্রান্সমিশন লাইন যেটা বলছিলেন, জি, ওটার সার্কিট ডায়াগ্রাম কি শুধু আমরা একটা দিয়ে করব না 2-3টা দিয়ে দেখাতে হবে? না, এটার কোনো সার্কিট ডায়াগ্রাম নাই। ওটার কোনো সার্কিট ডায়াগ্রাম নাই। শুধু কাকে বলে লং ট্রান্সমিশন, কাকে বলে এত ভোল্টেজ থেকে এত কিলোমিটার লাইন থেকে এত ভোল্টেজ যদি হয় বা এটার উপরে যদি হয় তখন তাকে লং ট্রান্সমিশন লাইন বলে। শেষ। এখন শর্ট, মিডিয়াম এবং লং এর ক্ষেত্রে আপনার যে অঙ্ক করার জন্য যে সার্কিট, নমিনাল টি মেথড, রিগোরাস মেথড, পাই মেথড, হ্যাঁ, বা শর্ট ট্রান্সমিশনের ক্ষেত্রে এই জিনিসগুলো তো আগামী ক্লাসে শিখবো আমরা। ঠিক আছে, অঙ্ক করার জন্য আগামী ক্লাসে শিখবো। স্যার পিজিসিবি তে এবার কিন্তু দাদা যদি শর্ট, লং, মিডিয়াম এটা কিন্তু একটা ডায়াগ্রাম চাইছিল। ডায়াগ্রাম মানে কি আপনার আঁকতে বলেছিল, এই না? জি 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 আঁকতে বলেছিল। ওই 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 কালকে যেটা পড়াবো, ওই টি মেথড, পাই মেথড আর রিগোরাস মেথড, এটা আর কিচ্ছু না। আচ্ছা আচ্ছা ওটাকে ঘুরাই লিখছে আর কি। আচ্ছা, ঠিক আছে। ওকে, তারপর ওই হচ্ছে মেথডগুলো কি দাদা সবগুলো ট্রান্সমিশনে প্রযোজ্য হবে? জি,
বুঝি নাই। মেথড, ফাই মেথড, রিগোরাস মেথড, এগুলো কি একটা ওই মেথড গুলো আছে যেগুলোর মেথডের কথা বলছিলেন, টি মেথড, ফাই মেথড, রিগোরাস মেথড, এগুলো কি দাদা শুধু শর্ট ট্রান্সমিশন, লং ট্রান্সমিশন কোনটার ক্ষেত্রে প্রযোজ্য হবে? এই তো এই ক্লাসিফিকেশন গুলো তো আগামী ক্লাসে আমরা শিখবো, যে লং এর ক্ষেত্রে কোনটা, শর্ট এর ক্ষেত্রে কোনটা, মিডিয়ামের ক্ষেত্রে কোনটা, অঙ্ক কেমন হবে, ভেক্টর ডায়াগ্রাম কেমন হবে, চিত্র কেমন হবে, এই জিনিসগুলো শিখবো। ওকে, বোঝা গেছে মাহমুদুল হাসান? দাদা আমি তো শুনতে পাইনি আপনার কথা, নেট সমস্যা। আগামী ক্লাসে আমরা শর্ট, মিডিয়াম, লং কোনটার ক্ষেত্রে কোন মেথড ব্যবহার করব, এটার ভেক্টর ডায়াগ্রাম থেকে শুরু করে চিত্র কেমন হবে, অঙ্ক কেমন হবে, এই জিনিসগুলো আগামী ক্লাসে শিখবো। জি দাদা। ওকে, এইচ.এম. আসাদুল্লাহ প্রশ্ন করেছেন, ফেরান্টি ইফেক্ট হলো কি ভোল্টেজ রেগুলেশন নেগেটিভ হবে? হ্যাঁ, ভোল্টেজ রেগুলেশন নেগেটিভ হবে। ফেরান্টি ইফেক্টের সময় ভোল্টেজ রেগুলেশন নেগেটিভ হবে। আচ্ছা, সুব্রত রয় হ্যান্ড রাইজ করেছেন, আর কি বলতে চাচ্ছেন সুব্রত রয়? দাদা আরেকটা প্রশ্ন ছিল আমার, জি, এই যে ট্রান্সপোজিশনের ক্ষেত্রে আমরা আর ওয়াই বি কে চেঞ্জ করি, এটা কি ডিজাইনের সময় চেঞ্জ করি নাকি পরে করব? না, এটা 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 ডিজাইনের সময় দেখা হয় যে কতগুলো অ্যাঙ্গেল টাওয়ার পড়েছে। অ্যাঙ্গেল টাওয়ার আপনারা জানেন যে অ্যাঙ্গেল টাওয়ারে কিন্তু লাইনের রিঅ্যাক্ট্যান্স গুলো চেঞ্জ চলে আসে আর কি। আমি একটু দেখাই আপনাদেরকে অ্যাঙ্গেল টাওয়ার গুলো কেমন হয়। মনে করেন এই তিনটা লাইন এভাবে গেল, যাওয়ার পরে এইখানে একটা টাওয়ার আছে, এটার পর এদিকে এইভাবে করে গেল, হয় না এরকম? জি জি, এদিক থেকে আসলো ওইদিকে গেল, তাহলে এখানে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়ে গেল না, একটা অ্যাঙ্গেল তৈরি হলো। তো এই অ্যাঙ্গেলের কারণে এই লাইনটা এটা বেশি হয় আর এটা তুলনামূলক শর্ট হয়, কারণ এখানে যাইতে এখানে দৈর্ঘ্যটা কম, কিন্তু এখান থেকে এখানে যাইতে দৈর্ঘ্যটা এটার বেশি। ঠিক আছে, তো এইভাবে কতগুলো লাইনের মধ্যে অ্যাঙ্গেল পড়লো, তাহলে তুলনামূলক সে কত বেশি হয়ে গেল। তাহলে এইভাবে যদি বেশি পড়তে থাকে তাহলে এই লাইনটা বেশি লম্বা হয়ে যাবে, এটা বেশি খাটো হয়ে যাবে, এটা মিডিয়াম থাকবে। মিডিয়াম, তিনজনের মধ্যে চেঞ্জ আসবে। এই অ্যাঙ্গেল টাওয়ার কতটুক পড়লো এটার উপর ডিপেন্ড করে ডিজাইনটা আগে থেকে করা হয় ট্রান্সপোজিশনের। ওকে দাদা, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আর কোনো প্রশ্ন? না দাদা, আর কোনো প্রশ্ন নেই। ওকে, আর কেউ কোনো প্রশ্ন করবেন? দাদা আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দাদা আমি সাইদুল বলছিলাম। দাদা আমার ওই আম্মু ওই যে করোনার কারণে হাসপাতালে ভর্তি ছিল, তো তাই অনেকগুলা ক্লাস করতে পারিনি দাদা। আচ্ছা আচ্ছা, এখন আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি সুস্থ হয় নাই। আচ্ছা, কি হসপিটাল থেকে স্যার হচ্ছে ক্লাস নাম? হ্যাঁ হ্যাঁ জি দাদা, হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসছি। আচ্ছা, অক্সিজেন লেভেল অনেক কমে গেছিল, 80 নিচে নেমে গেছিল আর কি, আরে সমস্যা হয়ে গেছিল। জি দাদা হচ্ছে ক্লাস নাম্বার 4 এ আপনি ওই যে দুইটা অঙ্ক করাইছেন না, এখানে আপনি বলছেন যে কিলোওয়াট আওয়ার আর একটা হচ্ছে আপনার কিলোওয়াট। হ্যাঁ, এই জিনিসটা আমি একটু বুঝতে পারতেছি না। এক সেকেন্ড নাম্বার অঙ্কতে আপনি হচ্ছে যে ওয়াটারটা হচ্ছে সেকেন্ডে নিয়ে আসছেন। হ্যাঁ, কোয়ান্টিটি অফ অ্যাভেলেবল ওয়াটার পার সেকেন্ডে নিয়ে আসছেন বিধায় আপনি এখানে হচ্ছে কিলোওয়াট করছেন, আর ওটা হচ্ছে আপনার ওয়াট পার সেকেন্ডে নিয়ে এসে কিলোওয়াট আওয়ার করছেন। এই জিনিসটা একটু দেখে একটু বলবেন, যেহেতু প্রশ্ন নাই, যদি একটু আবার একটু রিপিট করতে দেন। আপনি কি ভিডিওগুলো ভালো করে দেখছিলেন? আমি অঙ্ক পর্যন্ত দেখছি, কিন্তু ওই যে আপনার প্রশ্ন উত্তরটা আমি শুনি না আর কি। ও, প্রশ্ন উত্তরটা শোনা উচিত ছিল, কারণ এমন হয় যে প্রশ্ন উত্তর পর্বে অনেকগুলো আলোচনা হয়। ঠিক আছে, তো জি দাদা 4 নাম্বার একটু শীট খুঁজতে হবে, তাহলে একটু লাইনে থাকেন, আমি শীট খুঁজি কোথায় কোথায় রাখলাম পড়ানোর পরে। বলেন, এটা কত নাম্বার অঙ্ক? স্যার হচ্ছে
1 আর 2 ওইখানে শুধু যে সময়টার জন্য আপনার হচ্ছে যে কিলোওয়াট আওয়ার আর কিলোওয়াট লিখছেন আর কি। এক নাম্বার হচ্ছে কিলোওয়াট আওয়ার আর 2 নাম্বার অঙ্ক হচ্ছে কিলোওয়াট করছেন। এই জিনিসটা একটু মানে বুঝাই দিলে হইতো আর কি, জাস্ট শেষের দিকে। এই ইলেকট্রিক্যাল এনার্জি, এনার্জি কাকে হ্যাঁ বলে? হ্যাঁ হ্যাঁ এনার্জি কাকে বলে? দেখেন এই জিনিসগুলো একটু বুঝতে হবে, না বুঝলে তো সমস্যা, তাই না? জি স্যার। এই হচ্ছে আপনাকে এইভাবে আঁকছি বলে আবার মন খারাপ করবেন না, আমি আবার ড্রয়িং না বানাবো। স্যার। এই হচ্ছেন আপনি। হ্যাঁ, আপনি করলেন কি, খুব খুশি আপনি। এখন আপনাকে এই একটা ইট দিলাম, বলেন যে আপনি একটা ইট আলগায় রাখেন, তাহলে এটা কোনো ব্যাপার হলো? এরকম করে একটা জি দাদা। কি হাসি দিলেন, বলেন যে ইট একটা আলগায় রাখা কোনো বিষয়। এখন আমরা এখানে স্টপ ওয়াচ লাগিয়ে দিলাম, কতক্ষণ টাইম কাউন্ট করছে, টিক 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 করে। কতক্ষণ আলগা রাখতে পারবেন? অল্প কিছুক্ষণ। কতক্ষণ? ইটের ওজন তো বেশি না। ইট আলগানো অনেকক্ষণ পারা যাবে না, অল্প কিছুক্ষণ হবে এটাই। ইট আলগানো, দিস ইজ পাওয়ার। ইট যে আপনি আলগায় ধরছেন, আপনার পাওয়ার আছে, ক্ষমতা আছে। 1 বছরের বাচ্চা 2 বছরের বাচ্চাকে দেন, সে কিন্তু ইট আলগাইতে পারবে না, মানে তার পাওয়ার নাই, ইট আলগানোর মতো পাওয়ার তার নাই। ঠিক আছে, ক্ষমতা আর কি, ক্ষমতা। তাহলে কার ক্ষমতা? আপনার ইট 50টা ইটও আলগানোর ক্ষমতা আছে। ধরলাম একটা ইট আলগানোর আপনার ক্ষমতা আছে, এই ক্ষমতার একক হচ্ছে ওয়াট বা কিলোওয়াট। এখন এই ইটটা আপনি কতক্ষণ ধরে আলগায় রাখছেন, টাইমটা যদি হিসাবে আনেন, তাহলে যার যে ব্যক্তির এনার্জি বেশি, শক্তি বেশি, সেই তো বেশিক্ষণ আলগায় রাখতে পারবে। আপনি রাখতে পারছেন 1 ঘন্টা, 1 ঘন্টা পরেও মাগো আর পারমুনা বলে ফেলে দিচ্ছেন ধুম করে। আরেকজন খুব বডি বিল্ডার লোক এসে 5 ঘন্টা ধরে রাখলো, কার এনার্জি বেশি? ওই বডি বিল্ডারের এনার্জি বেশি, যে 5 ঘন্টা ধরে রাখলো। তাহলে দুইজনের ক্ষমতা কিন্তু, সেও একটা ইট আলগাইতে পারে, আপনিও একটা ইট আলগাইতে পারেন, আপনার ক্ষমতা যা ওরও ক্ষমতা তা, কিন্তু সে ওই ইটটা আলগাইয়া 5 ঘন্টা ধরে রাখে, আর আপনি রাখতে পারেন মাত্র 1 ঘন্টা। আপনি আমার কথাটা বুঝতে পারছেন? তাহলে দুজনের এনার্জি তো 2 রকম, ক্ষমতা এক হইতে পারে কিন্তু এনার্জি, ওই ক্ষমতার লোকটা কতক্ষণ ওইটাকে ধরে রাখছে, টাইম। তাহলে এই কিলোওয়াটের সাথে যখন আপনি এই টাইমটা ঘন্টায়, টাইমটা অবশ্যই হইতে হবে ঘন্টায়, কিলোওয়াটের সাথে যখন এই ঘন্টাটাকে গুণ করে দিবেন, তখন এই জিনিসটা হয়ে যাবে এনার্জি। বুঝতে পারছেন? নিচে দেখেন 2 নাম্বার অঙ্কটাতে আমরা বের করেছি পাওয়ার ডেভেলপ, কি পরিমাণ পাওয়ার, তাহলে পাওয়ারের একক তো কিলোওয়াটই হবে। তো উপরের 1 নাম্বার অঙ্কে দেখেন ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাভেলেবল, কি পরিমাণ এনার্জি অ্যাভেলেবল আছে, এনার্জির একক তো কিলোওয়াট আওয়ারই হবে। বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছে নাকি হন না এখনো? জি দাদা, বুঝতে পারছি। ওকে, তাহলে আর কিছু? থ্যাংক ইউ দাদা। ওকে, ওয়েলকাম। ঠিক আছে, আমরা তাহলে আজকে এখানেই সমাপ্ত ঘোষণা করছি। হ্যাঁ বলেন বলেন। দাদা ডিসি সার্কিটের একটা প্রশ্ন ছিল। ওরে ডিসি সার্কিটের প্রশ্ন আজকে কেন? দাদা আপনি বলছিলেন সোর্স কনভার্সনের একটা ক্লাস করাবেন। কিসের কিসের? সোর্স কনভার্সনের। সোর্স কনভার্সন ওভারঅল একটা ক্লাস করবেন বলেছিলেন। ওভারঅল একটা ক্লাস করাবো, জি করাবো। আমি আসলে ওই যে কি বলতাম, করাবো সেটা ঠিক, কিন্তু সময় খুঁজে পাচ্ছি না, এই কিন্তু সময় পেলে আমি নিশ্চয়ই করাবো, এবং এটা আপনাদের পাওনা অধিকার, এটা ফিরিয়ে দিবই, এটা নিয়ে সন্দেহ করার কোনো কারণ নাই। আমি যদি দাদা সন্দেহ না, আমি বুঝতে পারছি দাদা আপনার সময় হচ্ছে না, মানে ছোট একটা কোয়েশ্চন, মানে কনফিউজ করে আর কি। হ্যাঁ বলেন বলেন, কি প্রশ্ন? সোর্স কনভার্সনের ক্ষেত্রে আমাদের যদি কারেন্ট সোর্স থাকে, কারেন্ট সোর্সকে যদি ভোল্টেজ সোর্সে কনভার্ট করি, তাহলে এই যে রেজিস্ট্যান্সটা এটা সিরিজে হয়ে যায়। জি। আর ভোল্টেজ সোর্সে যদি কারেন্ট সোর্স করি তাহলে এটা প্যারালাল হয়ে যায়। কারণটা কি? তো কারণটা না হলে তো আপনি তো, এটা তো অঙ্ক আসলে, এটা কিছু না,
কারণও কিছু না, কারণ খুঁজারও কোনো কারণ নাই। এটা আসলে শর্টকাটে মনে রাখার জন্য মানুষকে ওভাবেই শেখানো হয়েছে আর কি। এটা একটা অঙ্ক আসলে, আর কিচ্ছু না। আপনি মনে করেন যে আপনাকে আমি একটা ব্যাটারি দিলাম, এই হচ্ছে একটা ব্যাটারি। আপনি নাচতে নাচতে এই ব্যাটারিটা নিয়ে আসলেন বাজার থেকে, এটা 12 ভোল্টের ব্যাটারি, ঠিক আছে? জি জি ব্যাটারির সাথে আপনি একটা বাতি লাগিয়ে দিলেন এইভাবে, ওকে? তাহলে এখন বাতি লাগিয়ে দিলেন, এই বাতি আসলে কি? বাতির একটা রেজিস্ট্যান্স ধরে নিলাম আমরা, একটা রোধ, তাই না? তো রেজিস্ট্যান্সের মান মনে করেন 5 ওহমস। আচ্ছা 6 ওহমই ধরি, 6 ওহমস। তাহলে এখন আপনাকে আমি বললাম এই বাতিটা কত কারেন্ট নেয়? 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার। কেমনে বুঝলেন? 12 এর ভাগ দিয়ে 6। হ্যাঁ, এখন যদি 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 2 অ্যাম্পিয়ার। এখন যদি আমরা এই ভোল্টেজ সোর্সটাকে কারেন্ট সোর্সে কনভার্ট করতে চাই, তাহলে নিশ্চয়ই এই কারেন্টটা এখানে এটার ভিতর দিয়ে তো যাচ্ছে আসলে, না? কারেন্ট যাচ্ছে এইভাবে করে। আচ্ছা, তাহলে এটা কিন্তু কারেন্ট যাচ্ছে, কারেন্টের লাইন 2 অ্যাম্পিয়ার, কিন্তু কারেন্ট সোর্স না। কারণ আমরা বলতেছি কি না, এটাকে আমরা কারেন্ট সোর্স বানাবো এরকম, এই প্লাস টার্মিনালের দিকে এই কারেন্ট সোর্সের মুখটা। আচ্ছা, এটার সাথে রেজিস্টর, তাই না? জি হ্যাঁ, রেজিস্টরটা আমরা কিসে লাগাবো? এইভাবে, এইভাবে প্যারালাল লাগাবো। রেজিস্টরের মানটা ফিক্সড 6 ওহম। আচ্ছা, এখন বলেন তো এই 12 ভোল্টটাকে কনভার্ট করে এই কারেন্টে নিতে হবে। এখন কত নিলে এই কারেন্টের মানটা এই কারেন্টের সমান থাকবে? কারেন্টের মানটা 2 অ্যাম্পিয়ার না? জি। তাহলে কারেন্টের মানটা 2 অ্যাম্পিয়ার করলে এই অঙ্কের সাথে সমান থাকবে। তার মানে আমরা যদি এখন হিসাব করি যে এই সোর্সের দুই মাথায় ভোল্টেজটা কত, 6 দুগুণা কত হয়? 12। তার মানে এই ব্যাটারিটা ফিরে আসছে, আগের যে ব্যাটারি ছিল ওইটা এইখানে যদি আমরা 2 অ্যাম্পিয়ার লিখি তাইলে এই শর্তটা পুরোপুরি মানে। বুঝা গেছে? তো এই জন্য আপনাকে এটা আসলে কনভার্সন বলতে কি, শর্টকাট একটা মনে রাখার টেকনিক হচ্ছে যে আমরা জাস্ট প্যারালালে যে রেজিস্টর থাকবো সেটাকে এভাবে সিরিজে লাগাই দিব। এটা যদিও প্যারালালে দেখাচ্ছে, এখানে যদি আরো একটা রেজিস্টর থাকতো তখন এটা সিরিজে বোঝা যেত আর কি। বুঝতে পারছেন? মানে বুঝতে পারছি, এই জন্য প্যারালাল মনে হচ্ছে। আসলে এইভাবে সিরিজে লাগাই দিব ভোল্টেজ সোর্সের সাথে, আর যখন এই ভোল্টেজ সোর্সটাকে সিরিজ রেজিস্টরটাকে এভাবে আনবো তখন এখানে প্যারালালে লাগাবো, ওই আগের জিনিসটা ঠিক রাখার স্বার্থে। জি দাদা, বুঝতে পারছি ক্লিয়ার ভাবে। ওকে, থ্যাংক ইউ দাদা। দাদা এই এরকম ছোট ছোট কোয়েশ্চেন গুলো মানে অনেককে বললে অনেকে পারে না, বলে কিরকম আছে আমি জানি না, মানে একমাত্র দাদা আপনার কাছে করলে মানে প্রপার আনসার পাওয়া যায়, তাই করি। ঠিক আছে, অসুবিধা নাই। যদি আমি ফ্রি থাকি, সময় যদি থাকে নিশ্চয়ই করবেন, চেষ্টা করব উত্তর দেওয়ার। জি দাদা, আজকে ফ্রি আছেন না? আর কোনো প্রশ্ন নাই দেখেই বলছি। ওকে ওকে, থ্যাংক ইউ। এমডি আলামিন। থ্যাংক ইউ। হ্যাঁ, এমডি আলামিন প্রশ্ন করতে পারেন। জি ভাইয়া, আসলে আমার তো প্রশ্নটা করতে ভয়ও লাগতেছে। কেন 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 ভয় লাগে? আসলে এটা অফ টপিক আর কি। ও, আমি তো বোর্ডে, আমি মনে করছি বোর্ডে যার ছবি আঁকছিলাম এটা ভূতের মতো মনে হচ্ছে, এই জন্য ভয়টা পাচ্ছেন কিনা, আবার আপনারা এঁকে দিই কিনা। দেখা, হ্যাঁ, এই ছবিটা দেখে আসলে আমি অনেকক্ষণ হাসছিলাম। তাই না? আচ্ছা, যাই হোক, হ্যাঁ বলেন। আমি আঁকতে পারি না তো এই জন্য। দাদা আমাদের স্কুলেও যখন আমাদেরকে ওই যে ছবি আঁকতে দিত না, সবার এরকমই হইতো, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, না মানে ওই যে যখন হাসিটা বড় করতেছিল তখন আমার আরো বেশি হাসি পাইতেছিল আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক, যাক আপনাদের হাসির খোরাক হইতে পারছে, এটাই ভালো লাগলো। জি বলেন, প্রশ্ন দেখি, অফ টপিক কি প্রশ্ন, এত ভয় পান? আমি হইতেছে ইলেকট্রনিক্স টেকনোলজির, জি। কিন্তু আসলে আমি আপনার ক্লাসগুলি করতেছি আর মোটামুটি আমার কোনো ল্যাগ নাই, আজকের ক্লাসটাই করি নাই, মানে আজকে তো করতেছে, আগামীকালকের মধ্যে হয়ে যাবে। কিন্তু আসলে আমার আশেপাশে বন্ধু বান্ধবদের কাছ থেকে ডিপার্টমেন্ট নন শুনলে মনে হয় যে ওরা নন অনেক আগে আছে, কিন্তু আমি আসলে নন খুব কম পড়ি। আচ্ছা, আর যেহেতু ইলেকট্রনিক্স, ওখানে কম্পিটিশনও খুব বেশি, প্লাস হচ্ছে সার্কুলারও কম। এখন স্যার আসলে কিভাবে করবো, আমি বাসায় আছি, আর কারোর সাথে যে ডিসকাস করবো এই বিষয়টা নিয়ে আমি আসলে কাউকে পাইতেছিও না ওইরকম, জন্য ভয় হইতেছিল, ভাবলাম আপনাকে করি, এই জন্য আমি সবার শেষে এই প্রশ্নটা করলাম। অসুবিধা নেই। তো ননের ক্ষেত্রে যে জিনিসটা করবেন, আমি আবারও বলছি, নন কিন্তু অতি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের এই এই মোটামুটি কি বলতাম যে দক্ষিণ এশিয়ার এই দেশগুলো যারা
মনে করেন যে হচ্ছে রাজনৈতিক অস্থিরতা পরিবেশ নিয়ে যে দেশগুলো বেড়ে ওঠে, সেই দেশে আসলে যোগ্য জ্ঞানী গুণী ব্যক্তি কোনো একটা বিষয়ে হচ্ছে খুব ভালো এই ধরনের ব্যক্তি গড়ে ওঠা খুব কষ্ট। এইখানে হতে হবে মাল্টি ট্যালেন্ট, যাকে বলে আপনাকে যদি বলা হয় পান বিক্রি করেন, আপনি বলবেন এই পান নিবেন, হাকিমপুরি জর্দা দিয়ে পান। আবার যদি আপনাকে অফিসার হিসেবে বসায়, সেখানে আপনি অফিসার। মানে সহজ কথা, আপনাকে সব জানতে হবে। আপনি শুধু ইলেকট্রিক্যাল জানবেন ওরকম না আর কি, এদেশ এটাই চায়। তো দেশের চাওয়ার পরিপ্রেক্ষিতে আপনাকে যেটা শুধু ইঞ্জিনিয়ারিং জানলে ভালো ইঞ্জিনিয়ার হতে পারবেন সেটা ঠিক, কিন্তু যোগ্য চেয়ারে যাওয়ার জন্য ননটাও জানা জরুরি। তো ননটা জানতে গেলে আপনার কোনখান থেকে আগাবেন? যদি আপনি একদম নন না পড়ে থাকেন, তাহলে প্রথম আপনার বই হবে অ্যাসুরেন্স প্রকাশনীর বিসিএস প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংক। মানে বিগত সালে বিসিএস এ কি কি প্রশ্ন এসেছিল এই জিনিসগুলো পড়বেন। প্রথমে পড়তে একটু ভয় লাগবে, এই জন্য আমার পরামর্শ হচ্ছে প্রথমে ম্যাথ বাদ দিয়ে পড়বেন। ম্যাথমেটিক্স করার দরকার নাই, মনে করেন বাকি যেগুলো আছে সেগুলো পড়লেন। ইংলিশ এর ভিতর থেকে ইংলিশ লিটারেচারটা বাদ দিবেন, ইংলিশ গ্রামার অংশটুকু শুধু পড়বেন। ইংলিশ গ্রামার এবং বাকি সবগুলো ম্যাথ ছাড়া পড়লেন, পরে এই বিসিএস প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংকটা শেষ। এরপরে কি করবেন? এরপরে বিসিএস ডাইজেস্ট, তাও এসিউরেন্স প্রকাশনীর বিসিএস ডাইজেস্ট একটা কিনে নিয়ে আসবেন। এই ডাইজেস্ট এটা আগাগোড়া পড়বেন। এই ডাইজেস্ট পড়লে, বিসিএস প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংক পড়লে আপনি শুধু ননে 80 আপ অ্যান্সার করতে পারবেন, 80 আপ। তবে বিসিএস ডাইজেস্ট পড়ার সময় তখন কিন্তু অঙ্কটা করতে হবে আপনাকে। এই অঙ্ক করার জন্য খায়রুল বেসিক ম্যাথ, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন মানে অঙ্কের বই পাওয়া যায়, MP3 জর্জ সিরিজের অঙ্কের বই আছে, এই ম্যাথ বইগুলো আপনাকে সহযোগিতা করবে। তো নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন ননে কিভাবে আগাবেন। প্রথম কাজ হচ্ছে আপনার বিসিএস প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংক, দেন হচ্ছে বিসিএস ডাইজেস্ট। বুঝা গেছে এমডি আলামিন? জি স্যার, বুঝতে পারছি। আমি এইভাবেই শুরু করছি। আর আসলে আমি টার্গেটটা ছোট নিয়েছি, দেখি আস্তে আস্তে আগাইতে থাকি। আজকে এই জন্যই আসলে প্রশ্নটা করলাম। আর খারাপ লাগতেছে ডিপার্টমেন্ট আসলে আমি স্যার আসলে আমি ইলেকট্রিক্যালের অনেক স্টুডেন্ট দেখছি, আমি কিন্তু ইলেকট্রনিক্স টেকনোলজির, কিন্তু আমি ডিপার্টমেন্ট মোটামুটি ভালো পারি, কিন্তু ননের জন্য আসলে আমি মনে হইতেছে ধরা খেয়ে যাচ্ছেন। বুঝছি স্যার, অসংখ্য ধন্যবাদ। আমি আগাইতে থাকি। ওকে ওকে, শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। আচ্ছা দাদা, বিসিএস কোয়েশ্চন ব্যাংকের যে ইয়েগুলা ব্যাখ্যাগুলো, ওইগুলো কি ভালোভাবে পড়তে হবে? ব্যাখ্যাগুলো হচ্ছে যে মূলত কোশ্চেনের মধ্যে যদি কোনো ভুল থাকে, কোশ্চেনের মধ্যে যদি পরিবর্তন আসে, তখন ব্যাখ্যাগুলো দেয়। এই জন্য ব্যাখ্যাগুলো একটু পড়ে নেবেন। প্রশ্নগুলো দেখা যাচ্ছে অনেক সময় আগের পুরানো প্রশ্ন, এখন অনেক ডাটা চেঞ্জ হয়ে গেছে, তখন তারা ব্যাখ্যা আকারে দেয়। কিংবা বলেন, মানে কোয়েশনের সাথে তো আরো মানে এর রিলেটেড আরো অনেক কোয়েশন থাকে ব্যাখ্যার মধ্যে। হ্যাঁ, সেটা পড়লে ভালো আর কি, সেটা তো আলটিমেটলি জানতে হবে, জানলে আরো ভালো না, জেনে রাখবেন। ওকে ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি। শুভরাত্রি। ওকে দাদা, শুভরাত্রি।